আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমি আতাউর রহমান বিক্রমপুরী লাইভে আছি। সিলেট থেকে এক ভুক্তভোগী ফোন দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন যে তাকে নিয়ে জঙ্গি নাটক করা হবে, এই মর্মে উনি ফোন দিয়েছেন। তো আপনারা জানেন যে আমি নিজের সেফটি এবং নিরাপত্তার জন্য আমি সবকিছু লাইভেই কথা বলি, যাতে আমাকে গোপন কোনো কিছুর সাথে জড়াতে না পারে। তো আমি ওনার প্রাথমিক কিছু কথা উনি শুরু করেছিলেন, তখন আমি বললাম যে আপনি কি লাইভে যদি আমি আপনাকে জিজ্ঞাসাবাদ করি, আপনি কি দিতে রাজি আছেন? বললাম হ্যাঁ। আমি বললাম যে তাহলে ঠিক আছে, সবার সামনে আমি শুনছি। তো যাই হোক, লাইভটা শেয়ার করবেন। জি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, আমার পরিচয়, আমার নাম হইতেছে তারেক রহমান, ভাষা হইতেছে সিলেট। আর আমি একজন স্টুডেন্ট, এইচএসসি কমপ্লিট করছি। মূলত আমি ক্রিকেটার, তো ক্রিকেট খেলা বাদ দিয়ে দিছি প্রায়, একাডেমি লেভেলের ক্রিকেট খেলা বাদ দিয়ে দিছি প্রায় 8-10 মাস হয়েছে আর কি। আচ্ছা তো আপাতত জি এইভাবে স্টাডি করতেছি। আচ্ছা। জি তো আপনি কেন মনে করতেছেন যে আপনাকে নিয়ে জঙ্গি নাটক করা হইতে পারে? এটা কেন মনে করতেছেন আপনি? স্যার, আমি আজকে আর কি দুপুরের দিকে, জোহরের আগে হুম। আমার এর মধ্যে কল আসছে। তো আচ্ছা এটা হইতেছে transnationalintelligence.com। তো কল দিয়ে ওনারাই প্রশ্ন করতেছে, ওনারাই নিজেরা উত্তর দিয়ে দিতেছে আমার কি কি ওনাদের কাছে আছে না আছে। তারপর বলতেছে নিজের সিম চালাস না কেন। আমি বললাম এগুলো তো আম্মুর সিম, আমার এনআইডি কার্ড হয়েছে মাত্র 1 বছর আচ্ছা, হয়েছে, এক এগুলো তো মিনিট। অনেক আগের সিম, আমি ইউজ করি। আপনি তারপর আমাকে বলতেছে যে জি নাম্বারটা পাঠিয়েছেন, লাস্ট লাস্ট নাম্বার 98, তাই তো? জি জি জি, এই নাম্বার থেকেই জিরো আমাকে ওয়ান কল আসছে। সিক্স সেভেন ওয়ান আমি বলছি আপনাদেরকে, 01671247298, এই নাম্বার থেকে। জি জি, এই নাম্বার থেকে কল আসছে। আচ্ছা, আমি একটু ঢুকে দেখি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে transnationalintelligence.com। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। ট্রান্সলেশনাল, আমাকে উল্টো, আমার আসলে ক্যামেরা উল্টা দেখাচ্ছে। আমি একটু সামনে ক্যামেরা, পিছনের ক্যামেরা চালু করতে পারছি না, এখানে অনেক লোকজন আছেন। আমি একটি হোটেলে খেতে বসছিলাম, এর মধ্যে এই ভাই আসলে এমন ভাবেই ফোন করছেন যে ভাবলাম ওনার নিরাপত্তা ইস্যু, এটা দেরি করা যাবে না, এই জন্য আমি দ্রুতই লাইভে আসলাম। আচ্ছা, তো জি, হ্যাঁ, তারপর এই নাম্বার ওনারা থেকে আপনাকে কি মোবাইলে কল দিয়েছে নাকি হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিয়েছে আমাকে। হোয়াটসঅ্যাপে কল দিয়েছে, হ্যাঁ। কল দিয়ে কি বলেছে? জি, তারপর জি ওইগুলো বলার পর আমার সব ইনফো বলতেছে আমাকে, এখানে এখানে থাকস বা নাম এমন, এই এই করি বা আমি কি কি করি, মানে আমি স্টুডেন্ট, প্লাস আমার গ্রামের বাসা কোথায়, আমি শহরে কোথায় থাকি, সবকিছু আমাকে বলতেছে ওনারা। নিজেরাই নিজেরাই প্রশ্ন করতেছে, নিজেরাই উত্তর দিছে, প্লাস আমার কাছ থেকে কিছু উত্তর নিছে। তারপর আমি বললাম কে আপনারা বা আপনাদের পরিচয় কি? বলে এইসব জানার তো দরকার নাই, এসব জেনে কি হবে, বুঝতে হুম পারবা কি হয়। হুম তারপর বললাম যে জি না, বলেন বলেন। তারপর বলে না ঠিক আছে, কল রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, এটা বলে কল কেটে দিছে ওনারা। তারপর আমি আমি কল দিছি, আমি যে এটা একাডেমিতে কবে? এই খেলাধুলা ঘটনা করছিলাম কবে? পুবের, এটা দুপুরে, আজকে দুপুরে, আচ্ছা জোহরের আগে। আচ্ছা। হ্যাঁ। তারপর আমি কল দিছি আমার যে একাডেমি, ক্রিকেট একাডেমি পুবেরগাঁও কিরায়ন শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ। হুম ওইখানে কল দেওয়ার পর ওই যে দায়িত্বরত ভাই বলতেছে তারেক, এই পুলিশ আসছিল, গোয়েন্দা সংস্থার লোক আইসা এই তোমাকে নিয়ে বসছে, বইসা আমাদের প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসছে। প্রিন্সিপাল স্যারকে ডাইকা নিয়ে আইসা ওনারা এই তোমার সব ইনফো নিছে, যত ফাইল টাইল আছে সবকিছু ওনারা নিয়ে গেছে, যা কিছু আছে তোমার ব্যাপারে। আমি বললাম যে আপনারা দিলেন কেন? বলে তোমার ব্যাপারে নাকি ইনভেস্টিগেশন চলতেছে, এগুলা সরকারের আদেশ, এগুলা মানে উপরের পদ থেকে ওনাদের স্যাররা নাকি বলছে ইনভেস্টিগেশন করতে। হুম হুম হুম। তারপর এই এতটুকু শেষ। তখন আমি চাইতেছি সবার সাথে রিচ করার, কারণ আমি পুরোপুরি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। তারপর সন্ধ্যার দিকে আবার আমি কল দিছি, আমি নিজেই কল দিছি এই আচ্ছা নাম্বারে। আচ্ছা। তখন তখন আমাকে বলতেছে তুই আউলাকির ভিডিও পোস্ট করছিস কেন, মানে আয়মান আউলাকি। তারপর বলতেছে তোর দুঃখিত, গুরু হারুন ইচ্ছা আওলাকি, আনোয়ার আওলাকি মনে হয় বলতে চাচ্ছেন আপনি নাকি? জি 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 আনোয়ার আওলাকি। জি 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 এই যে আনোয়ার আওলাকির কথা তো ওই যে কয়েকদিন আগে একজন ব্যারিস্টার বললেন, তিনি আনোয়ার আওলাকির জি জি যে একটা সিরাতের বইয়ের কথা বললেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কি যুগ, জি মক্কি যুগের জি জি ওই বইটা পড়ে উনি আগে সেকুলার ছিলেন, এবং আনোয়ার আওলাকির ওই বইটা পড়ে উনি ইসলামিস্ট হয়েছেন। ভাইরাল জি জি যে ওই যে জামাতপন্থী এক যে টকশোতে যিনি ভাইরাল, নাম জি জানো জি কি?
উনি ওই যে উনি কি ব্যারিস্টার নাম উনার হ্যাঁ, নামটা মানে আমার নতুন সঠিক জানা নাই। উনি ভাইরাল হয়েছেন। হ্যাঁ, আনোয়ার আলী কিন্তু একজন জি বড় জি স্কলার, বড় ইসলামিক স্কলার। একজন আলেমের জি জি সব মত যেমন আমরা গ্রহণ করি না, সব মত আমরা বর্জনও করি না। তবে উনি একজন জি জি যুগশ্রেষ্ঠ ইসলামিক স্কলার বলে ওনাকে আমরা জানি এবং শ্রদ্ধা করি। জি আপনি আনোয়ার জি আওলাকির পোস্ট কেন করেছেন এটা বলতে চাচ্ছে? জি 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 আনোয়ার আউলাকি আর কি হাফিজাউল্লাহ ওই রাহিমাহুল্লাহ উনি আর কি ওনার কয়েকটা কিছু লেকচার আছে না বিভিন্ন এই যে নসিহা দিয়ে থাকেন। আচ্ছা, এই যে তো আপনি ওইগুলো যেটা আমি লিঙ্ক পোস্ট করি। পাঠাইছেন, এটা কি আপনার আইডি? আইডি জি লিঙ্ক জি এটা পাঠাইছেন? আমার আইডি। ওকে, হ্যাঁ, জি এবার বলতে থাকেন, আমি আপনার আইডিটা একটু ঘুরে দেখি। তারেক জি আহমেদ, জি জি। তারপর বলতেছে তারপর বলতেছে যে তুই হারুনের ভিডিও পোস্ট করস কেন, তুই জসিমউদ্দিন রহমানের পোস্ট করস কেন, তুই জানোস না হারুন রহমানি জঙ্গি, তোর আচ্ছা, উস্তাদ গুরু তোর গুরু হারুনকে তুই বাঁচাইতে যাইবি, তো বাঁচতে চাইলে হারুনের কাছে যা। আমি বলতেছে বাঁচতে চাইলে হারুনের কাছে যা। হারুন ইজার হাফিজাউল্লাহর কথা বলতেছে এইভাবে নাম ধরে ধরে, বলতেছে জানোস না ওরা জঙ্গি, জিহাদ এই দেশে নিষিদ্ধ, এই দেশে ইসলামের কথা বলা নিষিদ্ধ, তুই জানোস না। আচ্ছা। আমাকে মানে হারুন ইজার ডিরেক্ট সাহেব এইভাবে জঙ্গি, কথাবার্তা বলে। জসীমউদ্দিন রহমানি জঙ্গি, জি জি রহমানি আপনি তাদের ভিডিও জি পোস্ট জি জি করেন, সুতরাং আপনিও একটা জঙ্গি, এরকম বোঝাইতে চাইছে। এবং জি তুই বলে কথা বলছে জি জি আপনাকে, তুই। জি, বলতেছে হারুনের কাছে যা, তোর গুরু হারুন আছে না, হারুনের কাছে যা, আচ্ছা, এইভাবে আচ্ছা, আমাকে বলতেছে আচ্ছা, যে বাঁচতে চাইলে হারুনের কাছে যা, এখন আমরা কিছু করতে পারবো না, স্যাররা তোদের তোদের নিয়ে বসতেছে, তোদের হুম, ব্যবস্থা করা হবে। আচ্ছা, তারপর বলতেছে এই দেশে জানোস না ইসলামী কথা বলা নিষিদ্ধ, এই জিহাদ নিষিদ্ধ, এইগুলো সব নিষেধ এই দেশে। আচ্ছা, আচ্ছা, তো সব বুঝলাম। তো আপনি হুমকির শিকার হয়েছেন, বা জি আপনি আশঙ্কা করতেছেন নিজে ব্যাপারে জঙ্গি নাটকে। তো আপনার সাথে কি ইতিপূর্বে আমার জি, কোনো ওরা তো ব্যক্তিগত ভাবে দেখা হয়েছে আপনার সাথে আমার? জি না, আমি তো আপনাদের কারোর সাথেই দেখা হয় নাই, যেমন শাহেখ আহমানির সাথে আমার জাস্ট এই মাহফিলে তাহলে দেখছি আমার ওনাকে আমার জীবনের আমার ফার্স্ট নাম্বার আমি পেলেন কোথায়? যোগাযোগ করলেন 15 কেন দিন আমার আগে সাথে? আপনার সাথে যোগাযোগ করছি, আমি বিভিন্ন ভাইদের সাথে রিচ করার ট্রাই করতেছি, তখন সবাই বলতেছে যে আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাউল্লাহ ওনার সাথে কথা বলুন, উনি এইসব বিষয়ে যারা মাজলুম আছে বা যারা ভুক্তভোগী এইসবের শিকার হয় উনি মাজলুমের পাশে দাঁড়ান, আচ্ছা, উনি সবার পাশে দাঁড়ান, যারা ইসলাম নিয়ে ইয়ে করে উনি ওনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করুন। তো আমি দুপুর থেকে আপনাকে রিচ করার ট্রাই করতেছি, এই মাত্র এই হইলো আর কি। আচ্ছা। তো আপনি আমার থেকে কি আশা করেন? আমি আশা করি বলতে ধরেন এই পুরো বাংলাদেশে উনি যেইভাবে যেইটি উনি বলছে যে কি বাংলাদেশে ইসলামের কথা বলা নিষিদ্ধ, জিহাদ নিষিদ্ধ, মানে পুরোপুরি ইসলাম মাইনাস টাইপের কথাবার্তা উনি বলছে, যে পুরোপুরি ইসলাম মাইনাস করে ফেলবে উনারা, উনারা স্যারদের নিয়ে বসবে এই টাইপের আচ্ছা, কথা আমি বলছে। একটা কথা তো বলি। আমি গোয়েন্দা সংস্থা যদি ফোন জি করে থাকে, অবশ্যই তাদের কাছে কল জি রেকর্ড থাকার কথা। আপনি যে কোনো জি মিথ্যা জি জি বলেন, আপনি এইটা কিন্তু পাবেন। এই জন্য, মানে জি আপনাকে, আপনি যদি হুমকির শিকার হয়ে থাকেন বলতে পারেন। অনেক সময় আছে না, মানুষ ধরেন জি আপনাকে জি হয়তো 2টা হুমকি দিচ্ছে, আপনি 4টা আরো 2টা বানায় বললেন, এটা অন্তত বলবেন না। না 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 জি না জি না জি না, ওনারা হোয়াটসঅ্যাপে এই কত মিনিট কথা বলছে, এই দিনে আপনি বলছে 2 রেকর্ড মিনিট করছেন? 38 সেকেন্ড, আর এই কল রেকর্ড আমি করছি, করার পর দেখি কি উনাদের প্রাইভেসির কারণে কোনো ভয়েস উঠে নাই, আমার কাছে রেকর্ডটা জাস্ট আছে, ভয়েস উঠে মানে নাই। আপনার বয়সটা কি উঠছে কিনা? তাদের ওঠে না, নাই। দুইজনের মধ্যে কারোটাই উঠে নাই, আমি রেকর্ডটা আপনাকে পাঠিয়ে দেবো, দেখবেন দুইজনের মধ্যে কারোটাই উঠে নাই, আচ্ছা, প্রাইভেসি যেটাই আছে ওনাদের ওইটাই কি পাঠান, প্রাইভেসি কথা। ওইটাই জি রিকভার করা ওইটা যায় আমি কিনা আমরা দেখবো, ঠিক আছে? 2 নম্বর হইলো, জি ওইটা আমি জি আহ মানে তারা আলামত হিসেবে এটুকুই বলেছে যে, জি আচ্ছা, আপনি আলামত থাকেন কোথায়? এইটুকুই। আপনি থাকেন কোথায়? আমি সিলেটে আছি, সিলেটে সিলেটে। সিলেটে আছেন না? সিলেট সুরমা জি ক্রিকেট একাডেমি, এখানে আপনি ই করেন জি, আমি একাডেমিক লেভেলের ক্রিকেট বাদ দিয়ে দিছি এই 7-8 মাস হয়েছে। ওয়ার্ক? হ্যাঁ, মানে আগে ছিলেন, তাই তো? তারপরে জি 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 কুবের গং আহ, জি জি ওইটা ক্রিয়া এইটা থেকে শিক্ষা কমিতে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। পিকেএসপি। জি আচ্ছা, জি লিভস ইন রিয়াদ দিয়েছেন কেন? এইটা আমি আজকে চেঞ্জ করছি, আজকে আমি চেঞ্জ করছি, ওই যে দুপুরের কল আসার পর আমি তো এইসব আপনি দেখে চেঞ্জ আমি করলে কোনো কি হয়ে কিছু গেল? লিভস ইন রিয়াদ পাচ্ছিলাম। আপনি দিয়েছেন, জি লিভস বুঝি ইন নাই। রিয়াদ, এটা যে দিলেন, আজকে চেঞ্জ করলেন, কি জন্য করলেন এটা আমাকে একটু বুঝান। আজকে এই যে নিরাপত্তাহীনতার জন্য ওনারা বলতেছে, যে আমি বললাম যে এইটাকে আমাকে জানানো হবে কি হবে না হবে, বললেন না এখন পদক্ষেপ নেওয়া হবে, সাররা না, বসে বুঝলাম তো, সিদ্ধান্ত নিবে। আপনি লিভস ইন, ধরেন আপনাকে তারা জানে যে আপনি বাংলা, আপনি একটু আগে বললেন যে তারা জানে যে আপনি জি জি বাংলাদেশে আছেন, তারা জানে যে আপনি জি কোথায় থেকে কোন কোন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন এবং জি কোন কোন প্রতিষ্ঠানের সাথে এখন জি জি সংযুক্ত আছেন, এবং সেখানেও আপনি জি সেখান জি থেকে আপনাকে জানাইছে যে গোয়েন্দা সংস্থা গিয়েছিল তাদের কাছে। হুম। জি 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 তো এত কিছু যখন তারা জানে, তাহলে রিয়াদ সৌদি আরব দিলে আপনার নিরাপত্তা কিভাবে আসবে আমাকে একটু এটা বুঝান আর কি। মানে জাস্ট আমি আর কি এই যে সাময়িক মানসিক শান্তি, সাময়িক শান্তির জন্য, আমি তো পুরো দিন ধরে মানে একটা ট্রামার তার মানে মধ্যে আছি। আপনার ট্রমার মধ্যে আমরা ছিলেন, এই কাজটা আপনি মানে নিরাপত্তাহীনতার কারণে মানে কি দিয়ে কি করেন বুঝতে পারছিলেন না। হ্যাঁ, আমি
দেখতে পাচ্ছি আপনি জি আমাকে জি ফোন করেছেন। সবার আগে আপনি মেসেজ দিয়েছেন দুপুর 3টা 4 মিনিটে। জি আসসালামু জি, আলাইকুম। আমি ফেসবুকেও আপনাকে তারপর টপ একটা আইডিতে ভয়েস পাঠাইছি। দিয়েছেন, ভয়েসটা আমি শুনি নাই। আমি এখন এরপরে অনেকবার কল করেছেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। জি আচ্ছা, তো বিষয়টা হলো আপনার একটা আইডি জি কার্ড পাঠান আমার কাছে, ঠিক আছে? আইডি কার্ডের 2 পিট জি পাঠাবেন আমার কাছে, আপনার জি, আব্বারটা সামনে সহ। আর পিছন। আপনারটা, আপনার আব্বারটা, এবং আপনি কোথায় জি কোথায় পড়াশোনা করেন না করেন, মানে কি সঙ্গে স্পষ্ট লেখেন। এরপর জি যেই আলেমদের সাথে আপনাকে সংযুক্ত করার চেষ্টা করা হচ্ছে, হারুনিজার হাফিজাউল্লাহ, ওনার জি সাথে আপনার ব্যক্তিগত পরিচয় আছে? জি, না ওনাকে আমি দেখিও নাই এখন পর্যন্ত। মানে এমনি অনলাইনে বক্তব্য টক্তব্য শুনছেন, তাই তো? জি জি, অনলাইনেই জি। আচ্ছা, গতকাল তো হারুনিজার সাহেবের আর প্রোগ্রাম ছিল সিলেটে, গেছিলেন উনি? জি, জানি না। আমি বলি, জি না আমি ওইটাই যাই, ওই আমি যে বলি আমি তো মোটামুটি ওনাকে ওই ওই যে যে হিট লিস্টে রাখছে, সেই হিসাবে একটু চলছিল যে উনি জি যাবেন কিনা। যাই হোক, গিয়েছেন কিনা আমি জানি না। আচ্ছা, আর হলো জি, না ওইটাই আমি যাই নাই। রহমানী সাহেবের সাথে জসিমউদ্দিন আপনার কখনো রহমানী। সাক্ষাৎ হয়েছে আগে? জি না, আমি শায়েখের সাথে সাক্ষাৎ হয় নাই, তবে আমি ওই কুচাইয়ের মাহফিল যে হয়েছে কয়েকদিন আগে সিলেটে, ওইটাই আমি জাস্ট শায়েখে এই ফার্স্ট টাইম দেখছি জীবনে। আচ্ছা, না, সাক্ষাৎ করাও কোনো দোষণীয় না। মানে জি আপনি মাহফিলে দেখছেন, এমনি কোনো ব্যক্তিগত ভাবে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, তাই তো? জি, না জি না, আমি আচ্ছা তো ব্যক্তিগত সাথে তেমন তিনি কারোর সাথেই আমার ইয়ে না, পরিচয় নাই। আচ্ছা, আপনি খেলাধুলা ছেড়ে দিয়েছেন কেন? মানে 7-8 মাস আগে যে খেলাধুলা ছেড়ে দিয়েছেন, বলেন কেন ছেড়ে দিয়েছেন? খেলাধুলা বলতে আমি বলি, প্রথমত হইতেছে মানে এটা আমার আব্বু সাপোর্ট করেন না যে ক্রিকেট খেলবো বা একাডেমিক লেভেলে খেলাধুলা করবো। আর দ্বিতীয়ত হইতেছে আপনার আব্বা কি করে? একাডেমিক লেভেলটা মূলত, জি, আপনার আব্বা কি করে? আব্বু সৌদি আরব উনি সাপোর্ট প্রবাসী। করে না কেন, কারণ কি? আব্বু বলে যে বাংলাদেশ দুর্নীতির দেশ, এই দেশের দুর্নীতি সবকিছু, বা এই যে ক্রিকেট খেলে কিছু হবে না, বা ক্রিকেট খেলে তুমি কিছু করতে পারবা না, তুমি পড়ালেখা করো, পড়ালেখায় মনোযোগ দাও, এইটা বলে আব্বু বলতেছে খেলাধুলা ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা, মানে স্বাভাবিক ভাবেই 8-10 জন মা বাবা যেমন বোঝেন যে খেলাধুলা দিয়ে কি হবে, ওই জায়গা থেকে জি জি মানে। জি 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 জি, বুঝতে পারি, হ্যাঁ। জি। আচ্ছা, আপনার আব্বার ব্যাকগ্রাউন্ড কি, আলেম নাকি সাধারণ মানুষ? জি না, আব্বু এমন কিছু না, আব্বু জাস্ট নর্মাল পার্সন, সাধারণ। হুম। মানে এক তো আপনার আব্বু নিষেধ করছে, এই কারণে ছেড়েছেন, আর আর কি কারণ? আর দ্বিতীয়ত হইছে যে মনে করেন যখন আপু নিষেধ করছে, তারপর আমি চাইলেও খেলাধুলায় ব্যাক করতে পারতাম বা যাইতে পারতাম, তখন আমি দেখলাম যে এটা টোটালি শরীয়ত অনুমোদিত না বা ইসলাম অনুমোদিত না। এটা টোটালি নিষিদ্ধ, ক্লাব লেভেলের ক্রিকেট খেলা বা এই যে প্রফেশনাল হিসেবে ক্রিকেট খেলা, এটা টোটালি ভাবে বৈধ না বা নাজায়েজ। আমি আগে জানতাম, জেনেও আগে এইসব করতাম। তবে যখন একটু বুঝ আসতো বা বুঝলাম, তখন ভাবলাম না, আমার জন্য তো এই পথ না বা এই রাস্তা না। হ্যাঁ, আপনি ঠিক তখন বলেছেন। আমি নিজ থেকেই, মানে খেলা জি বিনোদনের জন্য বৈধ আছে, কিন্তু খেলাকে পেশা হিসেবে গ্রহণ করা জি জায়েজ নেই। জি 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 কোনো খেলাকে পেশা হিসেবে গ্রহণ করা জায়েজ নেই। তো বিনোদনের জন্য, জি শারীরিক মানসিক শরীর চর্চা বা বিনোদনের জন্য জায়েজ আছে, এদেরকে পেশা বানানো জি যাবে না। ঠিক যে জি জি জি, ঠিক। তার মানে আপনার আব্বাও পছন্দ করে না, আবার ইসলামও এটাকে জি এই মাত্রায় এলাও করে না। জি। খেলাধুলাকে ইসলাম এলাও করে, কিন্তু এই মাত্রায় এলাও করে না। এই জন্য আপনি, প্রফেশনাল এলাও করে না। জি আচ্ছা, এখন আমার কথা হইলো, এই যে আপনি, আমি একটু দেখি, আপনার পিন পোস্টে একটা ক্রিকেট খেলার জি। ভিডিও দেওয়া আছে, এটা কবে পিন পোস্ট করেছেন? এটা প্রায় কয়েক মাস হবে আনুমানিক। এটা আচ্ছা, শিওর নাই, ওকে। আমি পিন পোস্টে সবসময় এরপরে খেলার একটা পোস্ট রাখি, আবার চেঞ্জ করি। ওকে, এরপরে আচ্ছা, আপনি মনে হয় এই বিষয়ে একটা পোস্টও করেছেন, তাই না? আমাকে যে বিষয়ে ফোন জি আমি করেছেন। দুইটা পোস্ট করেছি। হ্যাঁ, আমি একটা পোস্ট দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, আমার বিগত জি ক্রিকেট দুইটা। একাডেমির উবেরগন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, আমি ওটার স্টুডেন্ট। প্রথম প্রতিষ্ঠানে কল দিলাম, তারপর দায়িত্বরত থাকা ভাই বলল ওইখানে নাকি গোয়েন্দা সংস্থার লোকেরা গেছে এবং প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং এ বসেছে, আমার সকল তথ্য নিয়ে গেছে। এবার অনুমতি ছাড়া জি ফাইল দেওয়ার রাইটস নাই, কিন্তু পুলিশ নাকি বলতেছে আমার নামে অনেক তথ্য এসেছে তাদের কাছে, এবং তারা অনেকদিন ধরে ইনভেস্টিগেশন করতেছে। যা হোক, তাদের মধ্যে কি কথা হয়েছে সব তো আর আমাকে বলবে না। আমার বর্তমান জি লোকেশন থেকে শুরু করে সব ইনফো তাদের কাছে হাতে। তাদের শেষ কথা ছিল এটা, সব দেখতে বাবা, এখন কল রাখি, আবার কথা হবে, আসসালামু আলাইকুম। মানে আপনাকে একটা ঠান্ডা মাথার হুমকি দিয়েছে, এটা বলতে চাচ্ছেন আপনি? জি 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 জি। প্লাস এই যে সন্ধ্যার দিকে যে বললো যে বাঁচতে চাইলে তোর গুরুর কাছে চইলা যা। আচ্ছা, আপনি দিনের যে দিনে ফিরেছেন কিভাবে আপনি, বা জি।
আমি মূলত হইতেছে এই যে শাহেখ রাহমানি হাফিজাহুল্লাহর একটা লেকচার ছিল না বাইতুল মুকাররমের যে মিম্বারে বসে উনি যে একটা দুর্নীতিগ্রস্ত কমিটি বাতিল করছিলেন, তো ওইটা আমি কার কার কমে কার? শাহেখ জসিমউদ্দিন রাহমানি হাফিজাহুল্লাহ। আচ্ছা, ওইটা হ্যাঁ মানে উনি আমি একটা, আমি একটা ওটা বাইতুল মোকাররমে না, অন্য ওনার মসজিদের কমিটি, আমি ওই বক্তব্যটা শুনেছি। হুম। জি, যখন মানে আমি আগে শুনতেছিলাম এমন একটা লেকচার একজন আলেম দিতেছেন, তো হঠাৎ করে এটা শুনলাম, তারপর আমি একটু বুঝছিলাম এই লোকটাকে বা উনিকে। তারপর আমি যখন গাইডের বয়ান শুনলাম তাওহীদ নিয়া বা আকীদা নিয়া, ঈমান নিয়া, শিরিক কুফর নিয়া, সবকিছু নিয়া প্লাস ওভারঅল সবকিছু নিয়ে শুনলাম, তখন আমি একটু ভাবলাম, তো আমি যেই দিকে হাঁটতেছি এটা মূলত আমার রাস্তা না, বা আমার তো এই জন্য পাগল হয় নাই, বা আমার কাজ তো এটা না। তখনই আমি পুরোপুরি আমি নিজেকে চেঞ্জ করে ফেলতেছি। আচ্ছা আচ্ছা, তার মানে ওই অনলাইন বক্তব্যের মাধ্যমেই, মানে অনলাইনের জি মাধ্যমেই আপনি দিনের দাওয়াটা পাইছেন। জি 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 জসিমউদ্দিন রহমানের লেকচারটা, প্রথমে আপনার ওই লেকচারটা ভালো লাগে, যেখানে উনি বলেছেন এই মসজিদ কমিটি বাতিল। জি ওই জি ওই জি জি ওইটার পর থেকে আপনি ওনাকে শোনা শুরু করেন। এরপরে আস্তে আস্তে ওনার জি মানে দিনের বুঝ কিছুটা হলে আপনি আস্তে আস্তে বিভিন্ন আলেমদের সাথে অনলাইনেই, মানে যারা আর কি জি স্কলার, তাদের জি সাথে জি তাদের বক্তব্য শুনতে শুনতে আপনি এমনি অফলাইনে আপনার কোনো বিশেষ আলেমের সাথে সম্পর্ক নাই, আপনার স্থানীয় হোক বাইরের হোক? জি না, জি না, স্থানীয় অফলাইনে আমার কারোর সাথে তেমন সম্পর্ক নাই। আপনার আমি তো স্থানীয় যে দিনী জেনারেলের সার্কেল, স্টুডেন্ট প্লাস যেমন ক্রিকেটার। সিলেটে তো অনেকগুলো দিনী সার্কেল আছে, কোন দিনী সার্কেলের সাথে আপনি নাই? জি জি না, জি না, আমি অফলাইনে নাই। আমি বললাম না, আমি তো এই যে খেলাধুলা প্লাস এই যে জেনারেলের আচ্ছা, আপনি তো স্টুডেন্ট। বললেনই তো 7-8 আমি দিনের মাত্র খেলাধুলা ছাড়ছেন, কিন্তু বক্তব্যটা জি 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 এই জন্য মানে বয়ান বক্তব্য আগে থেকেই অনলাইনে শোনেন আর কি, তাই তো? জি 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 জি, আপনার সবচেয়ে বড় দুর্বলতা আমি এটা মনে করতেছি যে আপনি কোনো দিনই সার্কেলের সাথে নাই। আপনার প্রতি আমার প্রথম পরামর্শ জি থাকবে, এখন জি তো পরামর্শ হলো এইটা থেকে উত্তরণের জন্য। অ্যাডভোকেট সাহেব বলেন, জি। উনি কি নিতে পারে পদক্ষেপ? ওটা তো লাইভে দেখাচ্ছেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, আহ, আচ্ছা, আপনাকে কি কি পরামর্শ দিতে পারবেন একটু ভাবি, হ্যাঁ? জি এটা, স্যার, এই হয়েছিল, আপনি কি এখন লাইভে? হ্যাঁ আমি লাইভে আছি, জি। আমি ভাবি, প্রথমত কি পরামর্শ আপনাকে দেওয়া যায়। এক, 2 নম্বর হইলো, আপনি যে যে কোনো দিনই সার্কেলের সাথে নেই, এটা ভালো না। দেখেন, মানুষ তো সামাজিক জি জীব, আপনার তো একটা সমাজের সাথে চলতে হবে। আপনি বেশি দিন দিনের উপরও থাকতে পারবেন না কোনো সার্কেলের সাথে থাকেন। একা একা দিন চর্চা করা জি যায় না বেশি দিন। শয়তান মানে, যেই ছাগলটা আপনার পালের বাইরে থাকে ওইটাকেই কিন্তু বাঘ অ্যাটাক করে। শয়তানও ওই রকম, জি হাদিসে রাসূল এমন ভাবেই উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আমাদেরকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জি জন্য আমি আপনাকে বলবো যে আপনি কোনো না কোনো দিনই সার্কেলে থাকবেন, যেই সার্কেলকে আপনার পছন্দ, জি আপনার মানসিকতার সাথে মিলে, এবং প্রকাশ্য কোনো সার্কেলের সাথে থাকবেন, প্রকাশ্য অ্যাক্টিভিজম করবেন, ঠিক আছে? গোপন কিছুর সাথে কি আপনার কোনো ধরনের ইয়ে আছে? আমি কথায় বুঝছি নাই, তারপর আপনাকে একটু শুনি আর কি। আপনার গোপন বলতে? গোপন কোনো সংগঠন? জি না, জি না, এই যে খুচরা খুচরা যেসব সংগঠন বা খুচরা খুচরা দল উপদল এগুলা তো নিষিদ্ধ, প্লাস এগুলা তো না যায় শায়েখদের কথা মতো। তো আমি এইসব কিছুর সাথে না, আমি জাস্ট শায়েখরা যেভাবে দাওয়াতি মাইন্ডে কথাবার্তা বলতেছেন আমি ওইগুলা শুনি, ওইগুলা থেকে শেখার চেষ্টা ফাইন, করি। ঠিক আছে, কিন্তু আপনি তো, আমলে শায়েখরা তো এটাও বলে যে অনলাইনের এলেম অর্জন যথেষ্ট না, অফলাইনে ওস্তাদের কাছে যাইতে হবে, এই বক্তব্য শোনেন না শায়েখদের? জি আমি এগুলা শুনছি, আমি তো আমার একটা এক্সাম তাহলে আছে আপনি তো সামনে, শায়েখদের তো কিছু আমার পরীক্ষা হয়। মানলেন, কিছু মানছেন না। এই জন্য আপনাকে আমি বলবো, প্রয়োজনে আমাদের দিনই সার্কেল আছে সিলেটে, আপনি যে শায়েখ জি হারুনিজার কথা, যার সাথে আপনাকে সম্পৃক্ত করে জঙ্গি বলছে, যে শায়েখ হারুনিজার জঙ্গি, রহমানি জঙ্গি, তো তাদের জি তো শায়েখ হারুনিজারেরও সার্কেল আছে, ওনার ভক্তবৃন্দ আছে সিলেটে, ঠিক আছে? আমাদের অনেক পরিচিত দিনী জি ভাই আছে। আপনার প্রতি আমার প্রথম পরামর্শ থাকবে যে আপনি দিনী সার্কেলের জি সাথে মিলে থাকবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি যে কোনো বিপদে আপদে তারা পাশে থাকতে পারবে, তাই না? দেখা যাচ্ছে জি আপনাকে জি কেউ জি চেনে না জানে না, হঠাৎ করে যদি আপনি বলেন যে সাহেব আমি এরকম বিপদে পড়ছি, গোয়েন্দা সংস্থা আমাকে বিপদে ফেলতে যাচ্ছে, তো আসলে যারা জি আপনাকে ফোন করেছে তারা আসলেই কি আদৌ কি গোয়েন্দা সংস্থা কি না, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? জি হ্যালো, এটা একটা প্রশ্ন, জি জি না, যে তারা আদৌ গোয়েন্দা ওরা তো ইয়েতে গেছে, ডিরেক্ট ইয়েতে গেছে আপনার আমাদের একাডেমিতে, যে একাডেমি না দেখেন, ওইখানে গেছে, তখনই আমি শিখবো। আওয়ামী লীগের লোকও কিন্তু গোয়েন্দা সংস্থা সাইজা কি করতে পারে, ঝামেলা করতে পারে। জি আপনি দেখেন না, সজীব ওয়াজেদ জয় মুফতি হারুনিজার জি সাহেবকে জি হিট লিস্টে রাখছে, ঠিক আছে? এইটাও বলছে আমারে, আমি কেন এইটা পোস্ট করছি যে ওরা যে একটা লিস্ট করছে এইটা কেন পোস্ট করছি আমি আচ্ছা আচ্ছা গুরুরে আচ্ছা, বাঁচাইতে নাকি তার এরকম মানে অনেক ওই কিছু। লিস্ট পোস্ট করার পরে আপনাকে এটা করছে, তাহলে
খুব সম্ভাবনা আমার কাছে মনে হয় গোয়েন্দা সংস্থা না, গোয়েন্দা সংস্থা যদিও হোয়াটসঅ্যাপটা হ্যাঁ নাম ওইরকম ওরা আছে, এটা আওয়ামী লীগের কোনো হইতে পারে। দেখা যাচ্ছে আপনাকে যদি তারা কোনো ক্ষতি করে ফেলে পরে যাতে গোয়েন্দাদের নাম পড়ে বা সরকারের নাম পড়ে, এমনও হইতে পারে। আবার এটাও হইতে পারে যে গোয়েন্দা সংস্থা কিন্তু ম্যাচুরিটি নাই, কারণ ম্যাচুরিটি সম্পন্ন গোয়েন্দা সংস্থার কোনো লোক 24 পরবর্তী সময়ে এই ভাষায় কথা বলার কথা না, যে আপনাকে এভাবে জি হুমকি টুমকি দেওয়া, তুই মুই করা, আরনিজা জঙ্গি, জি রহমানি জঙ্গি, এদেশে ইসলামের নাম নিশানা মিটাই জি দেবো। এই গোয়েন্দা সংস্থা কি ওটা বলতে পারে বলেন তো? এইটাই তো আমি বুঝতে এই যে বলতেছে এইগুলো বলা নিষেধ, জানোস না জিহাদ কি, জিহাদ নিয়ে পোস্ট কি, এইভাবে আচ্ছা ডিরেক্টলি আচ্ছা, আমাকে ওকে, বলতেছে। তারপরে এই আমি সব ওই পার্টি কি? নাম্বারে আপনাকে আমি একটু হোল্ড করছি, আমি ওই নাম্বারে একটু কল দিয়ে দেখি। হ্যাঁ, জি জি দেখেন। আমি একটু কল দিয়ে দেখি। আমি এই নাম্বারটা কল দিচ্ছি এখন আবার, যেই নাম্বারটা থেকে উনি হুমকির শিকার হয়েছেন, দেখি রিসিভ করে কিনা। এটা যদি আসলে অফিসিয়াল নাম্বার হয় তাহলে রিসিভ করবে। কল রিসিভ করতেছেন। আসলে সে কতটুকু সত্য বলছে এটা আল্লাহ ভালো জানে, তবে এইভাবে লাইভ স্টেটমেন্ট মিথ্যা দিয়েই বা তার কি লাভ হবে জানি না। আহ, আচ্ছা, আমরা আবার ভুক্তভোগীর নাম্বারে ফোন করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ধরেন, আসসালামু আলাইকুম। জি সাহেব। আচ্ছা, ওই নাম্বারে তো আমি কল দিলাম, রিসিভ করছে না, 2বার কল দিয়েছি, জি সরকারি ওনারা নাম্বার। ওটা যদি কল রিসিভ আসলেই করে গোয়েন্দা না। হয়ে থাকে, আপনাকে যারা থ্রেট দিয়েছে আসলে যদি গোয়েন্দা হয়ে থাকে তাহলে কল রিসিভ করার কথা, কারণ সরকারি লোক তো কল রিসিভ না করে না সাধারণত, মানে। আচ্ছা, দেখি অথবা কল ব্যাক করে কিনা। ঠিক আছে, এইবার যদি জি আমি আপনাকে ওনাকে কল দেয়, আপনি তাদের পরিচয় জি চাইবেন যে আমি দরকার আপনাদের কার্যালয়ে আসবো। আপনি জি আপনি ডিবি থেকে ফোন দিয়েছেন বা এনএসআই থেকে ফোন দিয়েছেন বা এসবি থেকে ফোন দিয়েছেন, আপনি কোথা থেকে ফোন জি দিয়েছেন আমাকে, কিংবা এই যে আপনার কাউন্টার টেরোরিজম ইউনিট বা অ্যান্টি টেরোরিজম ইউনিট, অনেকগুলো সংস্থা আছে জি না গোয়েন্দা সংস্থা, সে কোন জি জি গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছে এটা আপনি শুনবেন। এবং জি আপনার স্কুলের যে জি টিচার যে তথ্য দিল তাদের কাছে জি তারা আইডেন্টি কার্ড শো করেছে কিনা, কারণ আপনার ব্যক্তিগত তথ্য জি দিয়েছে। এখন সরকারি জি লোক যদি আসে এবং কাগজ দেখাইতে হবে, অর্ডার দেখাইতে হবে যে আপনার তথ্যগুলো তারা চায়, মুখে বললে হবে না। ঠিক আছে, জি জি যেমন আমার মাদ্রাসা এটা একবার আমি এসেছিল, আমার কিছু শিক্ষকের এরকম ডাটা চাচ্ছিল, তখন আমি বললাম যে আপনার গোয়েন্দা সংস্থা কি অন্য, আমি কেমনে বুঝবো, তখন তারা আইডি কার্ড দেখাবে, তখন আমি বললাম যে অর্ডার দেন, যে কোন অর্ডারের ভিত্তিতে আপনার এগুলো নিতে আসছে, তো বলছে অর্ডার নিয়ে আসবে, পরে আর আসে না। ঠিক আছে, জি তো এখন প্রশ্ন হলো যে আপনার স্কুলে গেল আর তথ্যগুলো দিয়ে দিল। আচ্ছা, আপনার আপনি কার কাছে ফোন দিয়েছিলেন, এটা কি পাঠাইছেন, ওই যে রেকর্ডটা কার নাকি? জি এটা ওই রেকর্ড না, এটা কিছুই উঠে নাই, অডিও আসে নাই এখানে। আপনি সামনে থেকে কল দিলে আপনি 2টা মোবাইল রাখবেন, আমি এই জন্য একাধিক মোবাইল ব্যবহার করি, এরকম অনেকে করে জি জি বলে আমি আরেক মোবাইল দিয়ে রেকর্ড করি যদি প্রয়োজনীয় মনে করি, কারণ আমরাও দেখি যে এরকম সিকিউরিটি করা থাকলে রেকর্ড করা যায় না, আর যারা জি ওই ধরনের হয়ে থাকে তারা ওইরকম ভাবেই করে। গোয়েন্দা সংস্থা হয়ে থাকলে তো আসলে এগুলো সিকিউর ভাবে করার কথা না, কারণ তারা আইন অনুযায়ী কাজ করবে, তাই না? জি হুম। এখন আমি কি জি আমি বলতেছি আমি কি ওনাদেরকে আবার কল দিব, প্লাস একাডেমিতে আবার কল দিব, দুটা একাডেমির দুজনের নাম্বারটা কলকে আপনি আবার দেন রেকর্ড আমাকে, করতে হবে। আপনার একাডেমির নাম্বারটা আমাকে দেন, আমি কল দিই। জি জি একাডেমি কার নাম্বার দিচ্ছেন, এনার পরিচয়?
এটা হইতেছে যিনি দায়িত্বরত ভাই আছেন একাডেমির, মানে উনি ভর্তি ফরম টরম সহ উনি সবকিছু করেন। আচ্ছা, দেন, ঠিক আছে। এই যে জি জি, উনি আমাকে বলতে। পূর্বের গং ক্রিয়া শিক্ষা, এনার নাম কি? ওনার নামটা, আমার ভাইয়ের নামটা সঠিক মনে নাই, অনেক দিন হয়ে গেছে তো নামটা আমার মনে নাই ভাই। ওকে, আমি ওনাকে একটা কল দিয়ে দেখি। আপনার নাম তো হলো, জি, আইডিতে তো দেওয়া আছে আপনার তারেক নাম, রহমান। তারেক রহমান, জি, ঠিক আছে। আর আপনার আইডি কার্ডটা দেন এবং আপনার আব্বারটাও দেন, আইডি কার্ড। জি জি, দিতেছি। ঠিক আছে, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ইতিপূর্বে কিছু ভাই হুমকির শিকার হয়েছে, সরকারি লোক বলে হুমকি দিয়েছে। পরে আমরা দেখেছি যে আসলে তারা সরকারি লোক না। এরকম অনেক সময় এমনও হইতে পারে যারা ওই যে চাপে ফেলে টাকা পয়সা ইনকাম করার জন্য অনেক সময় এটা হয়। আছে আছে বসে। আবার এমনও হইতে পারে যে এই ছেলেটা কাটানোর সাথে খেলাধুলা ছেড়ে দিছে। কেন খেলাধুলা ছেড়ে দিল, তারপর ব্যাপারে কেউ ইনফরমেশন করেছে। এবং যেহেতু তার ওই প্রতিষ্ঠান থেকেই এগুলো দিয়েছে, খেলাধুলা ছেড়ে দেওয়াকে তো জঙ্গিবাদের আলামত বলে তারা। আচ্ছা, এই নাম্বারও ধরছে না এখন। আমি যাচ্ছি, আমি যাবো। কয়টা নামাজ কয়টায়? আপনি যান, আমি আসতেছি। তো প্রথমত এই ধরনের কল আসলে কেউ ভয় পাবেন না, ঠিক আছে? ঠান্ডা মাথায় কথা বলবেন এবং তার পরিচয় জানতে চাইবেন যে আপনি যে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছেন, আপনার নাম কি, আপনি কোন লেভেলের অফিসার। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাকে যেটা বলছি, এবার যদি আবার কল দেয় অথবা আপনি যদি আবার কল দেন, আমার মনে হয় আপনার কল দেওয়ার দরকার নেই। দেখেন জি যে আমার সাথে কথা হয়েছে, এটা আমি লাইভ করেছি অলরেডি। জি যারা লাইভটা দেখছেন শেয়ার করবেন। প্রথমত আপনার প্রতি আমার থাকবে পরামর্শ হলো, আপনি দ্রুত জিডি করেন জি আজকের মধ্যেই। আপনি আপনার সাথে লোক বেশি করে নিয়ে যাবেন, যাতে রাস্তার নিরাপত্তা থাকে। কারণ তারা যদি লীগের লোক জি হয়, তাহলে কিন্তু একটা দেশে একটা হট্টগোল বাঁধানোর জন্য বিভিন্ন চেষ্টা করতেছে, তাই না? আতঙ্ক সৃষ্টি করার জন্য জি চেষ্টা জি করতেছে। তো আপনি জি নিরাপত্তার সাথে আপনি থানায় যান, থানায় গিয়ে জিডি করেন, জি ঠিক আছে? জি যে আমি আশঙ্কা করছি জি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, জিডি করেন। জি এবং আপনাকে জি এভাবে জোর করে জঙ্গি বানানোর চেষ্টা করা হচ্ছে, তাই না? জি জি যে আমাকে জোর করে, কারণ রহমানী সাহেব তো প্রকাশ্যে জামিন পেয়ে বাইরে আছেন। আর নিজের সাহেব তো হাসিনার আমলে মামলা খেয়েছেন, প্রকাশ্যে জামিন পেয়ে আইন অনুযায়ী উনি বিচরণ করছেন সব জায়গায় নাকি। জি এবং জি জি ওনাদের সকল কর্মকাণ্ড প্রকাশ্যে। হ্যাঁ, কোনো আলেমের ফতোয়া জি দুইটা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, সেটা তো বিষয় না। আমরা শুদ্ধগুলো মানবো, ভুলগুলো মানবো না। তো জি কিন্তু জি একজন আলেমের লেকচার আপলোড করার কারণে কাউকে জঙ্গি বানিয়ে দিতে পারে না। হ্যাঁ, যদি কোনো ভুল হয়ে থাকে যে এই লেকচারে এই প্রবলেম আছে, সমস্যা আছে, ভাই আপনি তো ভুল করতেছেন, জি তো সেটা ভিন্ন কথা। কিন্তু একেবারে জঙ্গি বানিয়ে দেওয়া আপনাকে, এটা যদি করে থাকে, আমি নাম্বারটা নিয়েছি এবং এটা আমিও আমার লাইনে যতটুকু পারে আমি চেষ্টা করবো যাচাই করার, ঠিক আছে? জি হ্যাঁ, আপনি এখন জি যেটা করবেন সেটা হলো আপনি থানায় যাবেন, থানায় গিয়ে আপনি জিডি করবেন এই নাম্বারটা সহ। আর এখানে জি জি বিশেষ করে বড় বড় কিছু আলেমের নাম বলে তাদেরকে জঙ্গি বলছে, এটা অপরাধ করছে। তারপরে জি আপনাকে যে হুমকি দেওয়া হয়েছে, গোয়েন্দা সংস্থার লোক হোক আর যত বড় কিছু হোক, গোয়েন্দা সংস্থার লোক হইলেও জি আপনাকে এভাবে হুমকি দিতে পারে না, ভীত করতে পারে না। একজন, তারা হলো জি আমাদের সেবক, আমাদের টাকায় তারা চলে, তাদের বউ পোলাপান চলে। তো তারা আমাদেরকে হুমকি দিবে জি কেন? তারা আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে এবং আমাদের কাছ থেকে যত তথ্য চাইবে তারা নিবে, কথা বলছেন না? জি জি কিন্তু হুমকি দমকি এগুলো দিয়ে দেবে। তারপরে ইসলাম নিয়ে যে কটূক্তি করছে, আমরা এই দেশে ইসলাম জি থাকবে না, ইসলাম অবমাননা। তো আপনার ইনার ধর্ম নিয়ে, ইনার নিয়ে কথা আপনাদের বলি কেন? ধর্মীয় রাইটস আছে, ঠিক আছে? জি আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে জিডিও করলে ভালো হবে। এখানে আপনার অনেকগুলো ধারা আসে। আপনার ধর্মীয় রাইটস এর উপরে তার আঘাত করেছে, যেটা হলো আপনার মানবাধিকারের অন্যতম একটি হলো ধর্মীয় রাইট, ঠিক আছে? ধর্ম জি পালনের স্বাধীনতা, এখানে তারা হস্তক্ষেপ জি করেছে। জি তারপরে আপনি যে ফেসবুকে আপলোড করেছেন, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে তারা।
এবং তারা জি আপনাকে মানে মানে জঙ্গি বানানোর চেষ্টা করে, আপনাকে না মানুষে পরিণত করার চেষ্টা করেছে, আপনার নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টা করেছে। এটাও একটা মানবতা বিরোধী অপরাধ। এবং আইনজীবীকে যে জি আপনি বিষয়টা জানান, হয়তো আরো কিছু ওনারা জানাবে আপনাকে। ঠিক আছে? তো সে সবকিছুকে জি সামনে স্যার। রেখে আপনি একটা থানায় যেয়ে জিডি করেন আগে। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় জি হলো, স্যার। আমাকে আপনি যে তথ্য দিলেন, এগুলো যে মিথ্যা হয়ে থাকে, জি আমি কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। জি জি, এগুলো তো লাইভ করছেন আপনি সবকিছুই। লাইভ তো করছি, লাইভ করেছি, জি ঠিক জি আছে, লাইভ করেছি। যাতে মানুষ সচেতন হয়। আপনি যদি রিয়েল হন তবুও সচেতন হবে, আপনি যদি রিয়েল না হন জি তবুও এখানে এই ধরনের হইতে পারে, অন্যরা সতর্ক হবে। সমস্যা নাই। আপনি জি এখনই আপনার আইডি কার্ড আছে, আপনার ছবি তোলা আছে মোবাইলে? যে আইডি কার্ড আমার এই মোবাইলে ছবি তোলা না, ওয়ালেটে আছে, আমি দিতে পারবো, 1 মিনিট লাগবে। আচ্ছা, ওকে। আপনি আপনার আইডি কার্ডের ছবি এবং আপনার আব্বুর আইডি কার্ডের ছবি এবং আপনার আব্বুর আইডি কার্ড নাই, আব্বুর জন্ম নিবন্ধনের কার্ড আছে। আইডি কার্ড তো আব্বু অবশ্যই আছে আপনার আব্বুর। আব্বু তো বাইরে থাকেন, ওনার জন্ম নিবন্ধনের কার্ড আছে, আচ্ছা আম্মুর আইডি আচ্ছা, কার্ড উনি আছে, বিদেশ থাকেন, আমার আইডি বুঝছি কার্ড। বুঝছি বুঝছি, আপনার কাছে নাই আর। জি আচ্ছা, আব্বুর জি আপনার আব্বুর জন্ম নিবন্ধনটা পাঠান। এবং আপনার ভাই জি বোন কয়জন? জি, আমি বড়, তারপর আমার একটা বোন আছে, তারপর ছোট ভাই আর কি। আচ্ছা, আপনি সবার বড়। জি জি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। জি আল্লাহ ভরসা। আল্লাহ আপনাকে জি হেফাজত করুক, আমি দোয়া করি। আল্লাহ তাআলা পুরো দেশবাসীকে হেফাজত করুক। আমার জি। সালাতের এখন সময় হয়ে বিষয় গেছে, নামাজ সময়। জি। ভিসা যে করবো, ওইটা কি আমার এই যে নিকটস্থ উপজেলা থানা ওইটাই, নাকি আমার জেলায় জিডি করতে হইব? মানে আপনার জেলায় না, আপনার যে থানা, ঠিক আছে, ও জি 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 পুলিশ জি ফাঁড়িতেও হবে না জিডি, আপনার জেলায়ও যাওয়া লাগবে না, আপনি থানায় জিডি করবেন। ঠিক আছে? জি এখন তো জি অনলাইনেও জিডি করা যায়। জি। অনলাইনেও আবেদন করতে পারেন জিডির জন্য স্যার, আপনি। তাহলে জি জি, অনলাইনে জিডিটা করে ফেলি, কারণ ওরা বলতেছে যে তোর এই উপজেলা এইটা না, তো আমি ভাবতেছি ওইখানেও যদি ইনফো দিয়ে থাকে বা না, ইনফর্ম করে আপনি থাকে, রাতের তাহলে বেলা তো, আমি ওনারাও একটা যদি কথা আবার। বলি, আপনি ওই অনলাইনে জিডি জি করলে ওরা অলসতা করে, ওগুলো ঠিক মতো করে না সব। মানে সব সব থানা, আপনার থানার অবস্থা কি আমি জানি না। আপনি এক কাজ করেন, জি অনলাইনে জিডি করেন, আবেদন করেন, ঠিক আছে? জি আপনার জি কালকে গেলেও তো আমরা ভাষাগুলো সাজাতে হবে। অনলাইনে জিডি, আপনি অনলাইন জিডি নামে একটা অ্যাপ আছে প্লে স্টোরে, জি জি অ্যাপটা ডাউনলোড করে জি আগে অনলাইন জিডি করেন, করে এটা অ্যাকসেপ্ট জি করে কিনা দেখেন। না করার সম্ভাবনাই জি বেশি, কারণ ওরা বলে অনলাইনে, কিন্তু পরে দেখা যায় যে ওটা ওইভাবে অ্যাকসেপ্ট করে না তারা। এবং আগামীকাল জি আপনি লোকজন নিয়ে থানায় যান, আজকে অনলাইনে জিডি করে রাখেন, মানে মানে জি আবেদন করে রাখেন জিডির জন্য, আগামীকাল থানায় যান জি আপনার পরিবারের লোকজন নিয়ে, বা জি আপনার আচ্ছা। বন্ধু বান্ধব আছে না, তাদেরকে নিয়ে, যারা মোটামুটি একটু বোঝে। জি জি মানে এটা অবহেলা করেন না জিডি করতে, ঠিক আছে? জি, ঠিক আছে, আমি এখন অনলাইনে করবো, তারপর কালকে সরাসরি চলে যাব। জি জি জি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। জি ওকে, ঠিক জি, আছে। ইনশাআল্লাহ। জি, আচ্ছা, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনারা অ্যাপটা শেয়ার করবেন এবং এতে আশা করি যে মানুষের জনসচেতনতা তৈরি হবে। মানুষ আইন কানুন সম্পর্কে জানে না, মানুষ অনেক বেশি নার্ভাস হয়ে যায়। যেমন এই ভাইটা আতঙ্কে থেকে উনি ওনার অ্যাড্রেস রিয়াদ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে কতটা আতঙ্কগ্রস্ত উনি হয়েছেন। তো উনি নাম্বারটা আমাদেরকে দিয়েছেন, এই নাম্বারটা আমি আবার একটু বলে দিই লাস্টে। আচ্ছা, যেই নাম্বারে আমি কল করেছি ওই নাম্বার থেকে মেসেজ করেছে, বিক্রমপুরী ভাই কিছু বলবেন, বারবার কল করছেন কেন? ইন্টারেস্টিং তো। তার মানে যেই নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে ওই নাম্বারের লোকজন আমাকে চেনে। আচ্ছা, আমি একটু কল দিই তাহলে, দেখি তারা কি বলে। তারা মেসেজ দিয়েছে আমাকে যে বিক্রমপুরী ভাই কিছু বলবেন, বারবার কল করছেন কেন? তাহলে আমি কল কেন করছি তুমি রিসিভ করলেই তো বোঝো। তার মানে তাকে যারা হুমকি দিয়েছে তারাও আমার লাইভ দেখতেছে স্টিল নাও। এজন্য তারা আমার কল রিসিভ করছে না। দেখেন, আমি 7টা 24 মিনিটে কল দিয়েছিলাম, ঠিক 25 মিনিটে মেসেজ আছে, কিন্তু এতক্ষণ মেসেজটা খেয়াল করিনি, ওর ওর ওই মেসেজ ঢুকছি তাই। এই দেখেন, আহ উল্টো হয়ে যাচ্ছে না, আমি সোজা করে দেখাই। এই দেখেন, এই যে নাম্বারটা, এখানে লেখছে ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স .com। তো ট্রান্সন্যাশনাল এটা আবার কি? এটা তো আসলে সরকারি কোনো সংস্থা কিনা আমরা জানি না। ন্যাশনাল, ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স .com।
সরকারি কোনো সংস্থা আছে 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 intelligent.com একটু মনে হয় সমস্যা। আমি জানি না। যাই হোক, ট্রান্সলেশনাল দিয়েছে এবং এইখানে দেখেন এই যে তার নাম্বারটা দিয়েছে 01671247 যারা এক্সপার্ট আছেন ইতিপূর্বে আপনারা সহায়তা করেছেন আমাকে, কমেন্টে জানাবেন এই নাম্বারটা চেক করে আসলে এই নাম্বারটা কোথা থেকে চালাচ্ছে। এবং এখানে দেখেন এই যে মেসেজ দিয়েছে, বিক্রমপুরী ভাই কিছু বলবেন, বারবার কল করছেন কেন? আমি কল করছি কেন, কল রিসিভ করলেই তো হয়ে যায়, তাই না? এখন কল কেটে দিচ্ছে। আসলে যদি তার গোয়েন্দা সংস্থার লোক হয়েই থাকে তাহলে কল কেটে দিবে কেন? আপনারা যারা এক্সপার্ট আছেন যদি পারেন জানাবেন যে এই নাম্বারটা কোথা থেকে ব্যবহৃত হচ্ছে। হইতে পারে এখান থেকে বড় কিছু বের হয়ে আসবে, যেহেতু শেখ হারুনিজারকে জঙ্গি বলতেছে, রহমানিকে জঙ্গি বলতেছে এবং গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করতেছে, ঠিক আছে? এবং ইনি এতটাই ভয় পাইছেন, ইনি মনে করছেন সত্যি গোয়েন্দা সংস্থাকে। এবং মজার ব্যাপার হলো আরো তার প্রতিষ্ঠানে পর্যন্ত গিয়েছে, তার প্রতিষ্ঠানেও গিয়েছে। তো তারা যদি সরকারি লোক হয়ে থাকে তাহলে কল রিসিভ করার কথা, সৎসাহস নিয়ে কল রিসিভ কেন করছে না? আপনারা দেখতে পাচ্ছেন যে দেশটা কোথায় আছে, হুম? দেশটা কোথায় আছে। চেক করবে। দেখো আমি নিশ্চিত না যে যে আসলে চেক করতে লাইভ লাইভ আছে। হ্যাঁ হ্যাঁ আমি লাইভে লাইভে বুঝতে পারতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই ছেলেটাকে আবার আমি কল দেবো। ফোন নম্বরটা না হ্যাঁ হ্যালো, হ্যাঁ ওই আমি যেটা বলছিলাম আপনাকে, আহ, ওরা আমার মনে হচ্ছে না যে সরকারি লোক, তারপরেও কারণ জি সরকারি লোক কাউকে এভাবে হুমকি তুমকি দেওয়ার কথা না, তারপরে আমরা নাম্বারটা যাচাই করবো ইনশাল্লাহ। জি তো আপনার আইডি কার্ডটা দ্রুত দেন, দেরি করতেছেন কেন? জি, আমি আপনার লাইভ দেখতেছিলাম বসে বসে। না আপনার লাইভ দেখার দরকার নেই, আপনি আইডি কার্ড দেন এবং আপনার আব্বার ওই জন্ম নিবন্ধন যেটা আপনার কাছে আছে ওইটা দেন, ঠিক আছে? জি দিতেছি আমি। এবং পাশাপাশি আপনার এলাকার যে চেয়ারম্যান জি আছে না, চেয়ারম্যান, জি এটা এটা হয়তো এই চেয়ারম্যান মুহূর্তে তো আপনার কাছে এখন নেই। নাই, এখন তো ওই যে কোটা আচ্ছা আন্দোলনের বুঝছি, পর তো এইসব নাই এখন। ও নাই না ওগুলো, আচ্ছা চেয়ারম্যান নাই, অনেক কোনো কোনো জায়গায় ছিল। ঠিক আছে। চেয়ারম্যান তুমি সচিব আছে। আচ্ছা ঠিক আছে, আপনার জি ওখানে যে মোটামুটি গণ্যমান্য লোক যারা আছে পরিচয় সহ, যাদের কাছে আমি আপনাকে রিচ করতে পারি, আপনার ব্যাপারে খোঁজ খবর যাতে আমরা নিতে পারি, ঠিক আছে? জি 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 এমন কারো কারো নাম্বার, আপনার মসজিদ ইমাম সাহেবের নাম্বারটা দিবেন আমাকে। আপনি যে জি জি মসজিদে ওনারটা দিতে পারবো। আপনি যে মসজিদে 5 জি জি ওয়াক্ত নামাজ পড়েন, এটা হবে জি সবচেয়ে ভালো হবে। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মসজিদের নাম কি? জি ভাই আমাদের মসজিদের নাম হইতে দারুল উলুম। মসজিদের কোনো নাম নাই, এটা তো গ্রামের মসজিদ, মাদ্রাসার নাম আছে। ও ওই মাদ্রাসা মসজিদেই নামাজ পড়েন, তাই তো? জি না, মাদ্রাসা আলাদা মসজিদ আলাদা, কিন্তু আর কি আমাদের মসজিদের আলাদা করে নাম নাই, মসজিদের নাম নাই বলতে এটা তো গ্রাম, গ্রামে তো ও মসজিদের আলাদা গ্রামের করে নামেই কোনো তো নাম হয় নাই, না, তবে মাদ্রাসা গ্রামের নামে হয়, নাহলে পাড়ার নামে হয়, নাহলে মহল্লার নামে হয়, গ্রামের মসজিদ নাম জি, থাকে না? এটা ওই যে দারুল উলুম রাজনগর মাদ্রাসা এন্ড মসজিদ আর কি, আমাদের মসজিদের নাম হইতে দারুল উলুম মসজিদ। ওইটাই বললাম আর কি, মাদ্রাসা নামে মসজিদ, বুঝতে পারছি। জি 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 আচ্ছা ওকে, তো আপনি এই যে আমি যে তথ্যগুলো চাইলাম, আপনার ইমাম সাহেবের নাম্বার এবং ওই যে যেই জি মাদ্রাসা আছে ওই মাদ্রাসার দায়িত্বশীল প্রিন্সিপাল যিনি আছেন, যার সাথে আপনার পরিচয় আছে, আপনি যেখানে 5 ওয়াক্ত নামাজ জি পড়েন, তার নাম্বার, জি আপনার জি আইডি কার্ড, আপনার আব্বার আইডি কার্ড আমাকে জি এটা 10 মিনিটের মধ্যে পাঠাবেন ইনশাল্লাহ। এই তথ্যগুলো, এগুলো জি জি এগুলো পাঠাতে সময় লাগার কথা না, জি 10 মিনিটের মধ্যে জি এগুলো পাঠান। এইগুলো 5 মিনিট লাগবে ইনশাল্লাহ, 5 মিনিটের ভিতরে আমি আচ্ছা ওকে, দিতেছি আপনি পাঠান। জি প্রিয় দেশবাসী, আমাদের হাতে গুলি লেগেছে, আমরা কেউ বাঁচার জন্য আসি নাই, এই ধরনের আরো বিভিন্ন মানুষ আতঙ্কে আছে, আহ, আমাকে নিয়ে অনেকে আতঙ্কে আছে। আমার আসলে আছি দারুল কুফরের মধ্যে, দারুল জুলুমের মধ্যে, দারুল ফিস্কের মধ্যে। সুতরাং এরকম একটি জায়গায় একজন মুমিন নিরাপত্তাহীনতায় ভুগবে, স্বাভাবিক।
তবে হাসিনার আমলে তো এর চেয়ে বেশি নিরাপত্তাহীনতা ছিল আমাদের। এখন তো আমরা আহ সেই তুলনায় অনেকটাই একটু ইয়ে আছে, ভালো আছে। তবে আমি আমি যে কথা বলি হাসিনার আমলেও বলেছি, এমন না যে নতুন স্বাধীনতার কারণে আমরা কথা বলছি, আগেও বলে এসেছি, কায়না করে গিয়েছি, কারাগারে গিয়েছি। এখন আহ আপনি কি কোনো কথার জন্য আসছিলেন ভাই? তাহলে একসাথে নামাজ পড়ি দুজন, বসেন। আমরা কয়েকজন জামাত করবো, ওই দেরি হয়ে গেল তো, মসজিদে যে জামাত পাবো না। আপনি আমি জামাত করি এখানে, আর ওই যে যারা আছে। আসলে আমি একটা সফরে আছি, আমি এক হোটেলে খাচ্ছিলাম, খাওয়া অবস্থাতেই দেখি যে এই ছেলেটা বারবার ফোন করছে। তখন আমি ভাবলাম হয়তো কোনো বিপদ আপদ হতে পারে, তাই ওর কলটা রিসিভ করলাম। যা ধারণা করলাম, দেখলাম যে তাই। আহ, ভাই আমার এখানে পাওয়ার ব্যাংক বাইর করেন, যেহেতু নামাজ আমরা আলাদা পড়বো, তো একটু একটু কাজ করে নি। পাওয়ার ব্যাংক দেখুন তো, আছে? হ্যাঁ হ্যাঁ, দেন দেন, জি জি, একটা দেন, একটা দেন। আর হ্যাঁ, লাগাই দেন তো এটা। লাগান, পাওয়ার ব্যাংকটা লাগান, ফিট করেন, ফিটিং করেন। মোবাইল বন্ধ হয়ে যাবে ওই হ্যাঁ, এটা ফিটিং করেন। আহ আলহামদুলিল্লাহ, জেনজি অনেক এক্সপার্ট। যেহেতু নাম্বারটা আমি জানাই দিছি, অলরেডি হয়তো কিছু তথ্য আমরা পেয়ে যাব। আমি আশা করছি লাইভে থাকা অবস্থাতেই যদি তথ্য দিতে পারেন। অনেকে নতুন আসছেন, তারা জিজ্ঞেস করতেছেন যে কি হয়েছে বলে বলুন। আসলে এখানে যেটা হয়েছে, একজন ভুক্তভোগী একটা কল করেছেন, তার বিস্তারিত আপনারা লাইভ ডিসকানেক্ট যদি আমি করে দিই, তারপরে আপনারা শুরু থেকে শুনলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু ওই একটা নাম্বার থেকে একজন ভুক্তভোগীর কাছে কল গিয়েছে। এখানে নাম্বারটা সেভ করা আছে হোয়াটসঅ্যাপে, transintelligence.com, এবং 01671247298, এটা হলো নাম্বার। আচ্ছা, আমরা একটু তথ্য জানার জন্য জানি কোথায় ফোন করতে হয়, ট্রিপল থ্রিতে একটু কল করে দেখি সরকারি তথ্য জানার জন্য, যে এই নামে কোনো গোয়েন্দা সংস্থা আছে কিনা, নাকি? শুভ সন্ধ্যা। ট্রিপল থ্রি, তথ্য ও সেবা 333 আপনাকে স্বাগতম। ট্রান্স, সেবা দেখেন তো, প্রদানের গুগলে সুবিধার্থে সার্চ দেন, আপনার কলটি ট্রান্সন্যাশনাল রেকর্ড করা ইন্টেলিজেন্স হতে ডট পারে। কম। সরকারি দপ্তর, যে কোনো ধরনের সেবা ও সরকারি কর্মকর্তাদের তথ্য জানতে শূন্য চাপুন। নিত্য পণ্যের খুচরা বাজার দর জানতে ও দাম বেশি নিতে অভিযোগ জানাতে এবং টিসিবির পণ্য বিক্রয় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা অন্য যে কোনো সরকারি সেবার তথ্য জানতে এক চাপুন। সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগের তথ্য জানতে দুই চাপুন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে, দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে বা বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদনের সহায়তা পেতে এবং আচ্ছা, গুগলে কিছু সামাজিক আছে? সমস্যা অথবা মোবাইল কোর্টে বিচার্য কোনো অপরাধের বিষয়ে তথ্য প্রদান করতে আমাদের প্রতিনিধি আপনার নাম, আপনার জেলার নাম, উপজেলার নাম, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের নাম, ওয়ার্ড নাম্বার ইত্যাদি তথ্য চাইতে পারেন। দয়া করে এই তথ্যগুলো প্রদান করে সহায়তা করবেন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে, দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে বা বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদনের সহায়তা আছে? পেতে এবং সামাজিক সমস্যা অথবা মোবাইল না কোর্টে না, এটা না, বিচার্য কোনো এই আমাকে দেন। অপরাধের বিষয়ে তথ্য প্রদান করতে আমাদের প্রতিনিধি আপনার নাম, কাউন্টার টেরোরিজম আপনার অ্যান্ড জেলার নাম, ট্রান্সন্যাশনাল উপজেলার ইন্টেলিজেন্স। নাম, সিটি কর্পোরেশন, আচ্ছা, পৌরসভা, ইউনিয়নের নাম, ওয়ার্ড নাম্বার ইত্যাদি তথ্য চাইতে পারেন। দয়া করে এই তথ্যগুলো প্রদান করে সহায়তা করবেন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে, দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে বা বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদনের সহায়তা পেতে এবং সামাজিক সমস্যা অথবা মোবাইল কোর্টে বিচার্য কোনো অপরাধের বিষয়ে তথ্য প্রদান করতে
আমাদের প্রতিনিধি আপনার নাম, আপনার জেলার নাম, উপজেলার নাম, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের নাম, ওয়ার্ড নাম্বার ইত্যাদি তথ্য চাইতে পারেন। দয়া করে এই তথ্যগুলো প্রদান করে সহায়তা করবেন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে। দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে বা বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদনের সহায়তা পেতে এবং সামাজিক সমস্যা অথবা মোবাইল কোর্টে বিচার্য এতক্ষণ ধরে ব্যস্ত এরা? বিষয়ে তথ্য কয়জন প্রদান আছে? করতে আমাদের প্রতিনিধি আপনার নাম, আপনার জেলার নাম, উপজেলার নাম, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের নাম, ওয়ার্ড নাম্বার ইত্যাদি তথ্য চাইতে পারেন। দয়া করে এই তথ্যগুলো প্রদান করে সহায়তা করবেন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে। দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য পেতে বা বিভিন্ন সেবা প্রাপ্তির আবেদনের সহায়তা পেতে এবং সামাজিক সমস্যা অথবা মোবাইল কোর্টে বিচার্য কোনো অপরাধের বিষয়ে তথ্য প্রদান করতে আমাদের প্রতিনিধি আপনার নাম, আপনার জেলার নাম, উপজেলার নাম, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের নাম, ওয়ার্ড নাম্বার ইত্যাদি তথ্য চাইতে পারেন। দয়া করে এই তথ্যগুলো প্রদান করে সহায়তা করবেন। দুঃখিত, আমাদের সবগুলো চ্যানেল এখন ব্যস্ত আছে। দয়া করে অপেক্ষা করুন। সরকারি সেবা সম্পর্কিত তথ্য এই হলো সরকারি বা সেবার বিভিন্ন অবস্থা। সেবা প্রাপ্তির 4 মিনিট হয়ে আবেদনের গেছে সহায়তা ব্যস্ত। পেতে এবং সামাজিক আচ্ছা, এবার আমরা 999-এ দিই। 333 তো কাজ হলো না। রিজেক্ট করে দিচ্ছে। 999-এও কল রিজেক্ট হয়ে যাচ্ছে। যেখানে 999-এ কল দিচ্ছে। সুবিধা পেতে একটা ফর ইংলিশ প্রেস 2। দুঃখিত, সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় অনুগ্রহ করে অপেক্ষা করুন। Sorry, all agents are busy now. Please wait. দুঃখিত, সকল এজেন্ট এখন ব্যস্ত থাকায় শুভ সন্ধ্যা, জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, সরকারি অফিস আদালতে তো আগে সালাম দিত, এখন শুভ সন্ধ্যা দিচ্ছেন কেন আপনারা? শুভ সন্ধ্যা, হ্যাঁ, মানে জাতীয় সালামে জরুরি সেবা 999 থেকে বলছি, কাইন্ডলি আপনার সমস্যা বলুন স্যার। আমি জানার জন্য বলছি যে সালামের পরিবর্তে শুভ সন্ধ্যা কেন? আগে তো সালাম দিত, এই জন্য জানার জন্য বলছি। এটা কি নিয়ম করছে নতুন? নতুন কোনো নিয়ম নাই স্যার, আমরা শুভ সন্ধ্যা, শুভ যখন যে ইভিনিং চলে, ইভিনিং হলে আমরা শুভ সন্ধ্যা বলে থাকি। এখন রাত্রে গেটিং দিতে হবে না, আপনাকে। আমি তো জানি রাষ্ট্র ধর্ম ইসলাম, সেই হিসাবে সালাম দিত এতদিন। এই প্রথম শুভ সন্ধ্যার শিকার হলাম। ওকে, রাষ্ট্র আমি আপনার শুভ সন্ধ্যা। রাষ্ট্র ধর্ম ইসলাম বলে আপনাকে আমরা জানি না যে আপনি মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ। না, জানা দরকার নেই, যেহেতু এই জন্য নর্মালটাই করবেন। ওকে, আমার প্রশ্নের উত্তর দিবেন কি স্যার? ওকে, ঠিক আছে। আমি যে জন্য আমার ফোন দিয়েছি, প্রশ্নের উত্তর দিবেন। বলেন। জি, আপনি বলেন। কোথা থেকে বলছেন প্লিজ? আমি আছি যশোরে। কাইন্ডলি আপনার সমস্যা বলুন স্যার। আমার সমস্যা হইলো সিলেট থেকে আমার এক মানে আমাকে একজন কল করেছে, সেখানে transintelligence.com এবং নাম্বারটা হলো, আপনি নাম্বারটা নোট করেন, আমি নাম্বারটা বলতেছি আপনাকে। নোট করার প্রয়োজন নাই স্যার, সমস্যাটা বলুন। আচ্ছা, একটা নাম্বার থেকে কল দিয়ে তাকে হুমকি ধমকি দিয়েছে এবং বলেছে গোয়েন্দা সংস্থার লোক। তো আমি ওই নাম্বারে কয়েকবার কল দিলাম। জি, কাকে 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 দিয়েছে কলটা? কাকে দিয়েছে? কলটা দিয়েছে আমার একজন হিতাকাঙ্ক্ষীকে। ঠিক আছে, ওনার পরিচয় বলছি আমি আপনাকে। ওনার উনি কোথা থেকে বলছেন? উনি উনি কোথা থেকে উনি বলছেন? সিলেটে তারেক রহমান। উনি এগুলো বোঝেন না, তো এই জন্য আমি কল দিয়েছি। ঠিক আপনি আছে, কোথায় স্যার? আমি আছি যশোরে। আপনি কোথায় থেকে আমি বলছেন? যশোরে আছি। উনি এগুলো বোঝেন না বলে আমি কল দিয়েছি। ঠিক আছে, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো আমাকে জানাইছে। আমি পরে তখন এবার আপনার
transnational.com এই নাম্বার থেকে ফোন দিয়ে যে সে জঙ্গি এবং ইত্যাদি ইত্যাদি মানে সে এখন ভয় পাচ্ছে, যার কারণে আমাকে আমাকে কল দিল। তখন আমি বললাম যে trans-intelligence.com সম্পর্কে তো আমার জানা নেই, আমি একটু জানি। তো আমি 333-তে কল দিয়েছিলাম, প্রায় 4 মিনিটের মতো ওয়েটিং এ ছিলাম, কেউ রিসিভ করছে না। তো ভাবলাম 999-এ কল দিয়ে বিষয়টা জানি। ঠিক আছে উনি কোন থানা থেকে জি, উনি কোন থানা থেকে বলছেন? উনি সিলেট থেকে বলছেন এবং ওনার থানাটা হলো, 1 মিনিট, আইডি কার্ড পাঠাইছে আমার কাছে। ওনার পরিচয় কি? আপনার সাথে ওনার কি আপনার সাথে ওনার নাম হলো তারেক রহমান সোহাগ, আপনার কি হয়? মোহাম্মদ তারেক রহমান সোহাগ। ওনার পিতা হলো ফয়জুর রহমান এবং ওনার আমি সেটা জানতে চাচ্ছি না, উনি জি কোন থানা দিন প্লিজ। জি প্লিজ আমি বলছি। ওনার থানা হলো রাজনগর, রাজনগর কোম্পানিগঞ্জ, মধ্য রাজনগর গ্রাম, কোম্পানিগঞ্জ, পূর্ব ইসলামপুর, কোম্পানিগঞ্জ, সিলেট, কোম্পানিগঞ্জ থানা। ঠিক আছে, আমরা আপনাকে সিলেট এপিপিএন আর্ম পুলিশ ব্যাটালিয়ন, সাইবার ক্রাইম রিলেটেড অপরাধগুলো যারা হ্যান্ডলিং করে থাকেন, আচ্ছা সাইবার ক্রাইম রিলেটেড জি জি এপিপিএন 10 আর্ম পুলিশ ব্যাটালিয়ন, জি ওনাদের নাম্বার এসএমএস করে দিয়েছি। আর হলো কোম্পানিগঞ্জ থানার নাম্বারটা আপনাকে এই নাম্বারে জি এসএমএস করে দিয়েছি। বিষয়টা Okay. হলো সাইবার ক্রাইম রিলেটেড। আচ্ছা আচ্ছা যেহেতু আপনি বললেন যে ওনাদের অনলাইনে যে নামটা বললেন, কি বললেন স্যার? তারেক রহমান। ও ওটা নাম trans-intelligence.com। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওনাদের এই বিষয়টা নিয়ে সাইবার ক্রাইম রিলেটেড যেহেতু প্রতারণামূলক আত্মসাৎ বা ওনাকে হুমকি দিয়ে কোনো ধরনের তথ্য আদায় করে তার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে। জি এরকম মনে হচ্ছে আমার কাছে বা প্রাথমিকভাবে। কোনো আর্থিক লেনদেন বা পিনকোড বা ওনাকে স্ক্রিন শেয়ার করতে বলবে, তারপর যাবে হলো ভিডিওতে যাবে, হয়তো এরকম কিছু করতে পারে, ওনাকে ভিডিও করে নিতে পারে, সেটাকে অশ্লীল কোনো ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারে, অনেক তথ্য থাকতে পারে। জি 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 সেই বিষয়টা নিয়ে ওনার সাথে কথা বলতে হবে ডিরেক্টলি। যে সংস্থা আমরা যে নাম্বারটা দিচ্ছি, ওনাকে ওনার কি কি সমস্যা হয়েছে, যে নাম্বারগুলো দিয়েছি ওনাকে বলবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে। আচ্ছা আমি এই নাম্বারগুলো ওকে পাঠিয়ে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি। ওনারা যে পরামর্শ দিবে ঠিক সেভাবে কাজ করবে উনি, আশা করি সমস্যার সমাধান হবে। আর আপনি কল দিয়েছেন জাতীয় জরুরি সেবা 999-এ, আমরা ইমার্জেন্সি সময়ে পুলিশ ঘটনাস্থলে সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স তিনটি সেবা দিয়ে থাকি। জি জি যেহেতু ওনার এই বিষয়টা কোনোটাই প্রয়োজন নেই, সাইবার ক্রাইম রিলেটেড, আমি ওই নাম্বারগুলো দিয়েছি, ওনাকে কল ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বলা যায়। থ্যাংক ইউ। ধন্যবাদ 999-এ কল করার জন্য, ভালো থাকুন। প্রশ্ন করতে পারে হুজুর ধন্যবাদ দিল কেন, জাজাকাল্লাহ দিলেন না কেন? যেহেতু শুরুতে সালাম পাই না, এই জন্য শেষে জাজাকাল্লাহও নাই। ধন্যবাদ নিয়ে সন্তোষ রাখো। আচ্ছা দেখেন, রাষ্ট্রীয়ভাবে আমার এখনো বিভিন্ন সালামি দেওয়ার নিয়ম ছিল। এবং আপনারা দেখবেন যে খবর যখন পড়তো, খবর পড়ার শুরুতে কিন্তু কি সালাম, মাথায় যে ঘোমটা দেওয়া, এটা কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলামের সম্মানে। এখন সে বলতেছে আমি তো জানি না আপনি হিন্দু, মুসলিম না খ্রিস্টান। মানে এই যে দেখেন, এই যে ইউনুসীয় কায়দা, এটা আপনি বুঝতে পারছেন? মানে কিভাবে আমাদেরকে মানে একেবারে সেকুলার, মানে আগে তো রাষ্ট্র সেকুলার থাকলেও আচার আচরণ গুলো ইসলামিক ছিল, আচারটা। এখন আচারটাও না ইসলামিক, হ্যাঁ, সবকিছু সেকুলার হয়েছে। কি শুভ সন্ধ্যা। হ্যাঁ তো প্রিয় দেশবাসী, ওই ছেলেটা ইতিমধ্যে তার আইডি কার্ড সবকিছু আমাকে পাঠাইছে, তার বাবার জন্ম নিবন্ধন পত্র সবকিছুই পাঠাইছে। সুতরাং এখানে নাটক হওয়ার কথা না। আর এখানে আমি তো আর এটা শুনি আর লাভ দিয়ে যায় পড়তেছি না, আমি যা করি আইন অনুযায়ী করি। অনেকে বলে আমাকে যে হুজুর হয়তো নাটক আপনি যাচাই করেন। দেখেন আমি তো ধরেন মহিবুল্লাহটা যে নাটক হয়েও থাকে ধরিনি, তাহলে এখানে তো সরকারের উচিত হলো মহিবুল্লাহকে গ্রেফতার করা, মহিবুল্লাহর বিচার করা। কেন নাটক করে দেশটা না এলো? আমি তো যা করেছি আইন অনুযায়ী করেছি, পুলিশ আইন ভঙ্গ করেছে, সেক্ষেত্রে আমি স্মরণ করে দিয়েছি আইনের কথা। তো যাই হোক, আসলে আমি এখনো নিশ্চিতভাবে বলছি না যে এটা সরকারি নাম্বার না।
সরকারি নাম্বার হইতেও পারে, সরকারি নাম্বার নাও হইতে পারে। আহ, এবং আমরা একাধিক নাম্বার দিয়ে ট্রাই করেছি, ওই নাম্বারে কল রিসিভ করে না। বুঝলাম যে আমার নাম্বারে তারা রিসিভ করতে ভয় পাচ্ছে। অন্যান্য নাম্বার দিয়েও আমি ইতিমধ্যেই এখানে যারা উপস্থিত আছে তাদের মোবাইল নিয়েও চেষ্টা করেছি, কিন্তু কোনো নাম্বার থেকে তারা কল রিসিভ করে না। এবং আহ, একটা গোয়েন্দা সংস্থা থেকে এইভাবে উত্তর যে বিক্রমপুরী ভাই কিছু বলবেন, বারবার কল করছেন কেন, মেসেজের ভাষায়ও মনে হচ্ছে না। তারপরে হইতে পারে হয়তো আমাকে চিনে। আমি সিলেট গিয়েছি, যে গত 2 দিন আগেও তো দেখলেন সিলেটে বেশ কিছু ওসমান হাদি রিলেটেড বেশ কিছু কাজ আমরা করেছি সেখানে। আচ্ছা, এই ছেলেটার ফেসবুক, যে ছেলেটার কি ভয়ে আছে, ওর ফেসবুকটা আমি দেখলাম। হ্যাঁ, এখানে ও ও আর কি ওই তাওহীদপন্থী আলেমদের পছন্দ করে। এই যে ওসমান হাদি নিয়েও দেখলাম যে ও পোস্ট করেছে। তারপরে নাহিদ রেন্সের একটা পোস্ট করেছে। আচ্ছা, ওই যে হারুনিজা সাহেবের পক্ষ নিয়ে ও মূলত পোস্টটা করেছে, সম্ভবত এই কারণে ওরা সন্দেহ করছে। সজীব ওয়াজেদ জয় যে হিট লিস্টের শেয়ার করছিল নাহিদ রেন্সের, ওইটাও দেখছি যে ও পোস্ট করেছে ওইটার এগেনস্টে, ওইটার স্ক্রিনশট নিয়ে ওইটার এগেনস্টে পোস্ট করছে। এবং হারুনিজা সাহেবের বেশ কিছু ভিডিও তার ইতে দেখা যাচ্ছে। তারপরে আচ্ছা, ওই যে আশেকের রাসূলদেরকে নিয়েও তার পোস্ট আছে। তারপরে শেখ রহমানিকে নিয়ে, তারপরে ওস্তাদ মামুনুর রশিদকে নিয়েও পোস্ট আছে। আচ্ছা, এই ছেলে তো দেখছি পোস্ট কপি করছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখছি এটা ঘটনাক্রমে আমার চোখে বললো, এটা আপনার সাথে আলোচনা রিলেটেড না। আপনি আরাফাত তানভীর নামে একজনের পোস্ট আপনি কপি করেছেন, তাই না? কোনটা? এই যে গত 4 দিন আগে। দেখি তো কি খেয়াল। এই যে আপনি লিখেছেন সংগৃহীত আরাফাত তানভীর। জি জি জি, সব দেখি জি আমি। জি, এখানে আমাকে নিয়েও কিছু কথা লেখা আছে, এটা মানে অসত্য। এই পোস্টটা ডিলিট করেন। আমি তাকে সাথে সাথে জানাইছি যে তুমি যে এটা আমি জি জি, এটা তুমি আমি যে এখন ডিলিট এই করতেছি। আমি ছেলেটাকে আমার আসলে অনলাইনে দেখতাম যে লেখালেখি করে, ভালোই লাগতো, কিন্তু দেখি যে মাঝে মাঝে অনেক উল্টাপাল্টা কিছু পোস্ট করে, কথা বলছেন। জি, আমি ভাবছি তো এটা আসলে সত্য। আপনি মনে না হয় না, স্টেপ আমি ওকে নিছিলেন। জিজ্ঞেস করেছি, হ্যাঁ তুমি যে এটা বললা, যে তুমি যেটা লিখলা, আমি কি তোমাকে কখনো এই ধরনের কথা বলেছি বা কারো কাছে কিছু বলেছি? তুমি যে এটা, মানে সে আমাকে আমার আমার পক্ষেই লিখেছে, কিন্তু বা আমাকে একটু মজলুম দরদি হিসেবে বানাইতে গিয়া সে লিখছে, জি কিন্তু অতিরঞ্জন করছে। এই ধরনের কোনো কখনো চিন্তা আমি করি নাই, বা এরকম কখনো কাউকে কিছু করতে বলি নাই, ঠিক আছে? জি, এই পোস্টটা ডিলিট করেন। এটা ডিলিট। পরেও সরি জি, বলছে ডিলিট যে করে এটা ফেলছি আমি। উচিত না। জি, আমি জি এখন আমি ওই যে মসজিদের ইমাম উনার কাছে আসছি নাম্বারটা নেওয়ার জন্য। উনার জি শায়েখ, এটা ডিলিট করছি। জি জি। আচ্ছা, ও যা লিখেছে শতভাগ মিথ্যাও না, ঠিক আছে, জি কিন্তু ওর জি জি উপস্থাপনাটা এমন হয়েছে মানুষ এখান থেকে ভুল বুঝতে পারে, ঠিক আছে? জি, না আমি এইটা মানে বুঝছিলাম ওই যে আপনি যে শায়েখ রহমানিকে নিয়ে বলছিলেন না, শায়েখকে না, মুক্তি না আমরা তো করলে শায়েখ রহমানির আপনি নিরাপত্তার জন্য 6 আগস্ট
সেখানে যখন সুব্রত কুমার বালা আপনার গণহত্যা চালাইলো, জি। দেখেন ও কি লেখছে আমি বলি। কিন্তু 5ই আগস্টের পর হঠাৎ এই যে কিন্তু 5ই আগস্টের পর হঠাৎ 6ই আগস্ট সকালবেলা যখন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ভাইরা কারাগারে বন্দি নির্যাতিত মজলুম আলেম ওলামা আশেখ রাসূলদের বের করার একটা উদ্যোগ নিয়েছিল। এই যে এখানে মিস্টেকটা হয়েছে, 6ই আগস্ট তো আমরা বের করার উদ্যোগ নিই নাই। জি কথা কি বুঝতে পেরেছেন? 6ই আগস্ট জি, আমরা স্যার। বন্দীদের নিরাপত্তা নিয়ে কথা বলেছি, যে সুব্রত কুমার বালা আর নেতৃত্বে সেখানে গণহত্যা হচ্ছে, এই গণহত্যা বন্ধ করার জন্য, এবং আমাদের বন্দী যারা আছে তারা ভালো আছে কিনা, ঠিক আছে, এবং সরকারের কাছে বলেছি তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক এবং তাদেরকে যে কোনো মেরে ফেলতে পারে, এগুলো বলেছি। কিন্তু জনগণ সেখানে ওনাদেরকে বের করার জন্য যায় নাই তো, ওনাদের নিরাপত্তার জন্য গেছে। পরবর্তীতে তো ওই যে ওটা অস্বীকার করলো, তাই না? জি এবং জি ওই সময় তো শেখ রহমানী সাহেব যেহেতু বন্দিত্বের ভিতরে ছিলেন, উনিও বোল্ডলি বলতে পারেন না যে এখানে 6 জনকে হত্যা করা হয়েছে, কারণ উনিও যেহেতু ওই সময় জি একটা মানে কিসের প্রতি ছিলেন, বন্দিত্বের অবস্থায় ছিলেন। যদিও শেখ রহমানির উপর এ কারণে আমরা রাগ করেছিলাম। যাই হোক, জি জি ওনার পরিস্থিতিতে থাকলে আমি কি করতাম আল্লাহ ভালো জানে। এই জন্য পরবর্তীতে গুনবী সাহেব যাইয়া 6টা লাশ বের করেন পার্শ্ববর্তী এক হাসপাতাল থেকে, কথা বলছেন। এখানে জি জি আমরা কিন্তু আশেকে রাসূল এবং ওই যে কারা নির্যাতিত যারা রয়েছে তাদেরকে বের করার জন্য গিয়ে যেতে বলেছি, বিষয়টা এটা না। হ্যাঁ, এরপরে জেলে তখন শত শত যুবক তৈরি ছিল, প্রয়োজনে তাদের প্রিয় আলেমদের জেলের শিকল ভেঙে বের করার জন্য। হ্যাঁ, সাধারণ জনগণ এটার জন্য প্রস্তুত ছিল, প্রয়োজনে তারা জীবন দেবে, জেলখানা থেকে জেল ভেঙে তাদেরকে বের করবে তাদের নিরাপত্তার জন্য, কারণ সুব্রত কুমার বালা যেহেতু ওখানে গণহত্যা চালাচ্ছিল, কথা বলছেন। জি জি কিন্তু জি জি আমরা জনগণকে যেতে বলেছিলাম কারাবন্দীদের নিরাপত্তার জন্য, তাদেরকে ওই জি জি মানে কোনোভাবে ই করার জন্য না, কথা বলতে ওখানে বের করে নিয়ে আসবে এই জন্য না, কথা বলছেন। জি 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 স্যার। কারণ হ্যাঁ, কারণ আমরা জানি তারা নিরপরাধ, আইনি প্রক্রিয়াতেই তারা মুক্তি পাবেন। হ্যাঁ, সরকারের প্রতি আমরা সবসময় দাবি জানিয়ে আসতেছি যে যেন কি দেওয়া হয়, মুক্তি দেওয়া হয়। তো এখানে আরাফাত তানভীর যেটা লিখেছে, এটা হয়তো লিখতে গিয়ে ও ভুল করে ফেলছে বা মিস্টেক করে ফেলছে। ওকে আমি ওই সময় জানাইছি যে আমি তো ওইভাবে আমিও বলি নাই, রফিকুল ইসলাম মাদানী ভাইও বলেনি। আমি ওই সময় অনলাইনে লাইভ করলে মাদানী ভাই, তারপর কারামুক্তি আন্দোলন জেনারেল সেক্রেটারি শফিক ভাই, আলামী সাকিব ভাই, ওনারা যান। সম্ভবত মাদানী ভাই আরো পরে যান, ওনারাই আগে যান। তারপর আমাদের ওই যে কারামুক্তির আরেকজন দায়িত্বশীল আমার সাদিকুর রহমান, উনি ওখানে যান। এখানে উপস্থাপনা করতে গিয়ে ও ভুল করে ফেলছে আর কি, ঠিক আছে। কিন্তু এখান থেকে তো মানুষ ডিলিট করে দিন। জি জি, ও যেহেতু ডিলিট করে দিয়েছে জনাব, জি ওকে, জি জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি আমি এখন এই যে ইমাম যে হুজুরের নাম্বার দিব আপনাকে, আর ওই যে মাদ্রাসার দায়িত্বরত একজনের ওনার নাম্বার, আর জিডির যে বিষয়টা ওইটা। আচ্ছা, নাম্বার দিয়েছেন? যে নাম্বারই দিচ্ছি, আমি ওনার রুমের সামনে আসছি হুজুরের। যে আমি হুজুরের রুমের সামনে আছি। না না, আপনি ওই স্কুলের নাম্বারটা আগে দেন না, ওইটা আগে দেন, স্কুল উজুরটা পরে দিলে হচ্ছে। যে স্কুল থেকে স্কুল না তো, স্কুল না, ওইটা তো একটা প্রতিষ্ঠান, ওইখানে স্কুল। আরে ভাই, ক্রিয়া স্কুল তো মানে ক্রিয়া, আচ্ছা আমি স্কুল বলতেছি, ওই প্রতিষ্ঠানের নাম্বারই দেন, ক্রিয়া শিক্ষা যেখানে হয়। এটা তো দিছি, ওই যে আপনাকে দিছি এটা আমি। দিছেন? ও আচ্ছা আচ্ছা, জি জি ও এটা তো কল দিয়েছিলাম, কল জি রিসিভ করে না আবার। আচ্ছা জি আমি ওকে আবার একটু কল দিই। আচ্ছা, আমার কথা হইলো যদি প্রশাসন থেকেই করে থাকে ফোনটা, প্রশাসনের ওই নাম্বারে কল দিলে রিসিভ করবে না কেন? হাসিনার আমলে অবশ্য প্রশাসন এভাবে হুমকি টুমকি দিত, এখন তো দেওয়ার কথা না। দেখেন ওই প্রতিষ্ঠান থেকেও রিসিভ করছেন, তো যাই হোক, এটা হইতে পারে যে রিয়েল, কিন্তু যে কল দিয়েছে উনি ম্যাচুরিটি সম্পন্ন না, অথবা ওই মানে হাসিনার দোষর হইতে পারে,
রয়ের এজেন্ট হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, আবার কিছুই নাও হইতে পারে, আল্লাহ ভালো জানে কি হইতে পারে। হ্যাঁ, তো আপনারা সতর্ক থাকবেন সবাই। এই ধরনের হুমকি ধমকি আসলে মোটেও ভয় পাবেন না। আর যেটা বলছি, টাইম মতোই সবার মৃত্যু হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি অবশ্য ভয় পাচ্ছি না, তবে সবাইকে বলতেছি আমাকে যার খাওয়ানোর খাওয়াই দাও। কারণ হাদি ভাই চলে গেছে, যদি আমাদেরও যেতে হয় কি, এই জন্য পরে যেন আপনারা আফসোস না করেন। এদেরকে দেখাচ্ছি না আর কি, এরা ভয় পাচ্ছে যে আপনার যারা কোনো শত্রু, ভয় নেই। আপনার যারা শত্রু, আপনাকে যারা মারতে চায়, ইসকন উগ্র হিন্দুত্ববাদীরা, আপনার সাথে দেখা যায় একটা ছবি গেল, আবার আমাদেরকে রাস্তাঘাটে ভাই দিল। ঠিক আছে, ওই কারণে এরা ক্যামেরা আসতে চায় না। যাই হোক, আজকে এরা খাওয়াইছে আমাকে, আলহামদুলিল্লাহ একেবারে পেট ভরে খাইছি। কি খেলাম, নিহারি খেলাম, ডাল খেলাম। তো যা খাওয়াইতে চান এরকম সবাইকে জানাই দেন, আমাকে যেন যা খাওয়াইতে চায় তাড়াতাড়ি খাওয়াই দেয়। ঠিক আছে, আমি এটা সবাই বলতেছি যে যা খাওয়াইতে চান আমরা খাওয়াই দেন, যাতে জানাতে যায় তো খাবোই। ওটা যদিও আরো অনেক কিছু অনেক উত্তম হবে, আর দুনিয়াটা তো না, দিনী ভাইদেরটা তো না, ওটা হুড়রা এসে খাওয়া হবে, তাই না? দিনী ভাইদের আবার আপনারা যাবেন যখন, তখন আবার আপনাদের বাড়িতে জান্নাতে মেহমান হইতে পারবে ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে আমি যখন থেকে জেনেছি যে জান্নাতে গেলে দিনী ভাইদের সাথে আনলিমিটেড আড্ডা দেওয়া যাবে, তখন থেকে প্রকৃত তামান্না হয়েছে জান্নাতে যাওয়ার। আচ্ছা বলেন তো, এই যে এটা দিলের আলাদা পছন্দ লাগতেছে না? শুধু বইসা রয়েছে, কোনো কাজ নেই কাম নাই, ভালো লাগতেছে কিনা? বাস এইটা হলো কি ইমান, ইমানের কারণে এটা। এই সাকিনা, এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। দেখবেন যে বহুদিন ধরে মানে দিনী ভাইয়ের সাথে দেখা হয় না, কেমন একটা বেচারি লাগে। তারপর দিনী ভাইদের আড্ডাগুলো থেকে মনে হয় যেন উঠে না যাই। ইমাম শাফি রহমতে বলেছেন, যেদিন থেকে জেনেছি জান্নাতীকে বন্ধুদের সাথে আনলিমিটেড আড্ডা দেওয়া যাবে, উনি বন্ধু বলেছেন, আমি দিনী ভাই বললাম, কারণ ওনাদের বন্ধু কেমন হবে, ইমাম শাফির বন্ধু কেমন, আমার বন্ধু সলিমদ্দি কলিমদ্দি হবে। তো বলেছেন যে যেদিন থেকে জেনেছি যে জান্নাতীকে বন্ধুদের সাথে আনলিমিটেড আড্ডা দেওয়া যাবে, সেই দিন থেকেই জান্নাতে যাওয়ার তামান্না মন থেকে পুরোপুরি এসেছে। আসলে সবাই তো সবকিছুর প্রতি আগ্রহী না, কেউ হুরের প্রতি আগ্রহী, যে হুর পাওয়ার জন্য জান্নাতে যেতে চায়, কেউ খাওয়ার প্রতি আগ্রহী, যে বাস খাবো যায় জান্নাত, এই জন্য জান্নাতের সে মাছের কলিজা ভুনা খাইতে দ্রুত যেতে চায়। কেউ বাস আল্লাহ দিদারে আগ্রহী, আল্লাহ দিদারের জন্য যেতে চায়। প্রকৃত মুমিন তো বাস ওইটার জন্য, মানে ইমানের একটা লেভেল আছে। শুনেন, একসময় আমার হুরের জন্য জানা যেতে ইচ্ছে হইতো এক সময়, এখন আর হুরের জন্য জানাতে যেতে ইচ্ছা হয় না, আল্লাহ দিন। এখন বাস আল্লাহ দিদারের জন্য, মানে আল্লাহ যেন এই লেভেলটা সবসময় রাখে। হ্যাঁ, মানে আগে মানে হুরের প্রতি পাটালি বসে বানাতে পারবে এখন এখন সকালে কালকে পরশু দিন, আগামীকাল না, আগামীকাল না পরশু। আগামীকালই যাই। আগামীকাল হবে কিনা দেখেন, আমি আবার সফর আছে। আগামীকাল হবে। আচ্ছা, কি বলছিলাম? আল্লাহ দিদার প্রশান্তি। হ্যাঁ, আল্লাহ দিদার প্রশান্তি। হ্যাঁ, আল্লাহ দিদারে প্রশান্তি। তো এক সময় মানে জান্নাতে যেতে ইচ্ছে হইতো ছোটবেলায়, মানে যখন অল্প অল্প বুঝি, তখন খাওয়ার জন্য জান্নাতে যেতে ইচ্ছে হইতো। জান্নাতে আনলিমিটেড খাওয়া যাবে, ললিপপ খাওয়া যাবে, বিভিন্ন ধরনের নাজ নেমত ভোগ করা যাবে, ফল খাওয়া যাবে, স্বাদ নাকি বাড়তেই থাকবে। কামাল ভাই, এরপরে আগ্রহ হইলো হুরের প্রতি, জান্নাতে গেলে আনলিমিটেড হুরদের সাথে। একটু নাচতে পারে। কিন্তু এখন আর ওই হুরের জন্য জানা যাচ্ছে না, বাস আল্লাহকে দেখার জন্য। জান্নাতে গেলে আল্লাহ দিদার হবে, সত্যি কথা বলছি। মানে আগে একটা যে একটা কাজ, মানে একটা পর্যায়ে ছিল খাবারের জন্য যাইতে ইচ্ছে হতো জান্নাতে, এরপর একটা পর্যায়ে হলো হুর দেখার জন্য, এখন বাস আল্লাহকে দেখার জন্য যেতে ইচ্ছে। আল্লাহ তাআলা দেখা দিবেন, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহকে দেখা যাবে। হ্যাঁ, বাস এইটা এখন, এটা মনের ভিতরে আসার পরে, এই যে ধরেন এই যে এখন ইমানের যে হালত, এই হালত যদি থাকে, বিয়ে শাদীরও প্রয়োজন হবে না। মানে এখন কিন্তু আমার অলরেডি তৃতীয় এবং চতুর্থের জন্য অফার আছে, আমি এই জন্য আগ্রহ দেখাই। যে দুইজন আছে, এই দুইজনেরও মোটামুটি মনে করেন যে হক আদায় করা ফরজ, তাই কথা বুঝতে পারেন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি। তো এইটার মধ্যে এটা ইমানের আলাদা প্রশান্তি কাজ করে। হ্যাঁ? যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, এটা লাইভের আলোচ্য বিষয় ছিল না। ঠিক আছে, সবাই দোয়া করবেন।
একজন লেখছেন পাগড়িতেই সুন্দর লাগে। আজকে দেখ একটা ঘটনা শুনুন আপনারা, পাগড়ি কেমনে খুলছি শুন। এদিকে যাচ্ছে, পুলিশ ধরছে, এনার মোটরসাইকেল নিয়ে গেছে তাড়াহুড়া করে, হেলমেট নাই। তা এখন ওইখানে আবার তার গাড়ি দিয়ে গেলে আমি প্রোগ্রামটা পাইতাম না, মোটরসাইকেল নিয়ে রাস্তায় গেলে তো পুলিশ দাঁড় করাইছে। আমি চাইলে পালাইতে পারতাম, কিন্তু পালাইনি, ইচ্ছা করে দাঁড়াইছি, কারণ দাবরানি খাইলে একটা হুজুর মানুষ দাবরানি খাওয়ার দরকার আছে। আর আইন আমাদের তো এখন ওই এই যে বিক্রমপুরি দেখো আইন বহির্ভূত কাজ করছে, দাবরানি খাইছে পুলিশের কাছে, একটা বিষয় না। তো যাই হোক, একটু পরে বলতেছি, পরে জানাচ্ছি। এ না ভাই, না হলে নাই। আর ওখানে যে বিক্রমপুরীর গুড় মানুষ এমনি খায়, ওখানে যে ভিডিও করবো তাহলে খাবে না এমন না। কি বলছি, মোটরসাইকেল ধরছে, ধরার পর এরপরে মামলা দিবে। কি মামলা? হেলমেটের মামলা। থামাইলো, কাগজপত্র দেন। আমি বললাম যে ভাই, আমি চার্জার বাইক চালাই, চার্জার বাইকের কাগজপত্র লাগে না, ড্রাইভিং তো ওইটাও লাগে, ঠিক আছে, কিন্তু এমনি মোটরসাইকেল কাগজপত্র লাগে না। এটা আরেকজনের গাড়ি নিয়ে এসেছি, কাগজপত্র দেখাইলাম, মানে হেলমেট তো আছে পিছনে, পরেন নাই কেন। আমি বললাম যে পাগড়ি ছিল মাথায়, পাগড়ি খুলবো, হেলমেট পরবো, আমি তাড়াহুড়া করে যাচ্ছি, যেন পড়া হয়নি, কিন্তু মামলা দেবেই, কারণ সবার মামলা দিচ্ছে, আপনাকেও দেবো। সিরিয়ালে দাঁড়ায় গেলাম মামলা খাওয়ার জন্য, দাঁড়ায় রয়েছে বেগমের মতো, আর কি করার। ভাই বললো হেলমেট পরেন, তাই না, বা পরবেন কিনা। এর মধ্যে দেখি একজন আইসে পুলিশ, আপনি কি বিক্রমপুরী? বলছি হ্যাঁ। কি হয়েছে? আমি বলছে আচ্ছা, মানে উনি আগেই টের পাইছে কি হয়েছে, বেশি কিছু জিজ্ঞেস করলাম, বলতে ওনার এটা দেন, গাড়ি কাগজপত্র। ওই পুলিশ থেকে ওই পুলিশ নিল, নিয়া বড় স্যারেরা কি জানি বললো। তো বলার পরে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তা বলেন আপনার এটা কি ভুল হয়েছে না? হ্যাঁ ভুল হয়েছে। আমরা যদি মামলা দেই, আপনার যদি এই ছাড়টা না দিই, তাহলে কি কোনো অপরাধ করবো? আমাকে না, অপরাধ না, আপনার দিলে দিতে পারেন। ঠিক আছে যান। তো এখন আশা ওই কারণে পাগড়ি খুলছি, কারণ ওই নাইলে তো হেলমেট পরা যায় না। একজন মানে কমেন্ট করছে যে পাগড়িতে ভালো লাগে, তাই এই পাগড়ির ব্যাখ্যা দিলাম। আর তাহলে দেখেন এই যে পুলিশ, আমি আশ্চর্য হইলাম যে আমি তো সবসময় পুলিশের দৌড়ানির উপর রাখি, অথচ পুলিশ আমার ছাড় দিল। কি ভাই, তাহলে বোঝা গেল ওরা দেশপ্রেমিক, ওরা ইসলাম প্রেমিক। কি বলেন? ইসলাম প্রেমিক, ইসলাম প্রেমিক। কারণ হলো আমি আমি যেই কাজগুলো দিয়ে ভাইরাল হয়েছি, এই শোনেন, যেই কাজগুলো দিয়ে ভাইরাল হয়েছে, সেই কাজগুলো কি, অনেক প্রায় কাজগুলোই তো কেমন যেন মানে পুলিশের অপরাধের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে না, বরং পুলিশের অপরাধের বিরুদ্ধে। সেই হিসাবে আমাকে আবার তারা চিনছে, এই ছাড়টা যে দিয়েছে, অবশ্যই তাদের ইসলামের প্রতি ভালোবাসা আছে। এই জন্য আপনারা মানে দলগত ভাবে যদিও তারা একটা কুফুরি সংগঠন, কিন্তু ইমানের আলো অনেকের ভিতরে কি জল করছে আছে, যেটা আল্লাহ বলছেন অকাল রাজুলুন মুমিনুন মিন আলি ফিরআউন ইয়াকতুমু ঈমানাহু। ফিরআউনের দলের একজন মুমিন ব্যক্তি যারা নিজের ঈমানকে গোপন করে রেখেছিল, এবং যখন প্রয়োজন হয়েছে তখন কি করেছে? প্রকাশ করেছেও। তো প্রশাসনের ভিতরে এমন প্রচুর আছে ইসলাম প্রেমিক, এবং নিচের পর্যায়ে যারা আছে বেশিরভাগ প্রশাসনের সদস্যরাই ইসলাম প্রেমিক। দেখুন আজকে যে পুলিশরা গালি খাচ্ছে, এই পুলিশদের মানুষ ফুলে মালা দেবে যদি ইসলামী রাষ্ট্র হয়। কারো হাত কাটলেও, যে যার হাত কাটবে, শোনেন, যার হাত কাটবে সেও বলবে কি আমি সফল। এখানে একটা ভিডিও দেখছেন না, হাত কেটে দিছে, ও কাটা হাত নিয়ে বলতেছে আমি সফল, কারণ আমার আখিরাতের গুনাহ মাফ হয়ে গেছে। তো যাই হোক, আপনারা মানে আমি লাইভ গুলো করি জনসচেতনতার জন্য, অনেকে বিরক্ত হন, বিরক্ত হলে দেখবেন না, বিরক্ত হন আবার কমেন্টও করেন যে বিরক্ত হই, এগুলো কিন্তু ঠিক না। এই সমস্ত কমেন্ট না বিরক্ত হই। সালাম আলাইকুম।